আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের কি অবস্থা? তোমাদের সবাইকে এসএসসি 27, 28 তোমাদের সবাইকে আমাদের আইসিটি বিটুপির প্রথম ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে থেকে আমাদের ইনশাল্লাহ আইসিটির বিটুপি 3.0 যেটা সেটা শুরু হইতেছে, এবং আজকে থেকে কি আমাদের প্রথম ক্লাস যেটা হচ্ছে আইসিটির। এবং আমরা কোন অধ্যায়টা পড়বো আমি তোমাকে অলরেডি বলছিলাম, তোমাদের ওই যে ওয়েলকাম যে ভিডিওটা মানে দিছিলাম ওটার মধ্যে বলে দিয়েছিলাম যে আমরা কি অধ্যায় 2 শেষ করবো সবার আগে, ঠিক আছে? অধ্যায় 2। এখন আমি তোমাকে সর্বপ্রথম আগে কিছু কথা বলি। প্রথমত দেখো, এটা স্বাভাবিক, এখানে আমি পড়াচ্ছি 2-3 হাজার স্টুডেন্টকে। তো যেহেতু আমি 2-3 হাজার স্টুডেন্টকে পড়াচ্ছি, তখন তাহলে এই ক্ষেত্রে কী হইতেছে বলো তো? সবার সিলেবাস আলাদা, সবার কি মানে সব ফাংশন বলতে পারো যে ওর এটা আছে, ওর এটা নাই, ওর এটা আছে, ওর এটা নেই, এরকম আছে, তাই না? এখন অনেকেই এটা বলতে পারো, ভাইয়া দ্বিতীয় অধ্যায় না প্রথম অধ্যায়টা শুরু করেন, ভাইয়া প্রথম অধ্যায় না ভাইয়া তৃতীয়। আচ্ছা, আরেকটু ফার্স্ট আমি একটু কথা বলে নিই। ভাইয়ার হঠাৎ করে প্রচণ্ড জ্বর উঠছে, ভাইয়া পুরো জ্বর নিয়ে তোমাদের সামনে দাঁড়ায় আছি। ইভেন মনে করো এই যে জ্যাকেট পরে রাখছি না, জ্যাকেট পরে রাখছি, আর এই যে আমার উপরে এসি অফ টফ করে এখন কিন্তু এতটা মানে ঢাকার মধ্যে কিন্তু এতটাও শীত নেই, তাও এসি টেসি অফ করে পুরো জ্যাকেট পরে দাঁড়ায় আছি, কারণ ভাইয়া মানে বলতে পারো যে মানে ওই শীতটা লাগতেছে ওই জ্বরের জন্য। তো এখন কি মানে তোমাদের ফার্স্ট ক্লাস, আমি তো অবশ্যই কি ফার্স্ট ক্লাস তো আর তোমাদের আগে থেকে বলা আছে। অ্যান্ড আজকে হচ্ছে বুধবার, কালকে বৃহস্পতিবার, কালকের জন্য ক্লাসটা রেকর্ড করতেছি আর কি। তো এখন আমি কি তোমাদের আর ফার্স্ট ক্লাসটা কি আমি মানে বাদ দিতে পারি যে জ্বর জ্বর উঠুক বা যাই হোক না কেন? এটা তো করা যায় না। এই জন্য ভাইয়া যেরকমই পারি মানে যতটুক পারি কষ্ট করে তোমাদেরকে আমি আজকে দেখাই দিচ্ছি। যদি এমন হয় যে না ভাইয়া মানে একদমই পারতেছি না, কারণ এই যে আমি যে এখন দাঁড়ায় আছি, যেটা সত্য কথা, আমার এখনই মানে মোটামুটি অনেক কষ্ট হইতেছে, বাট সমস্যা নেই, আমি আমার বেস্টটা দিয়ে যতটুক পারি আমি আগাই দিব। যদি আজকে ক্লাসটা একটু ছোট হয় বা আজকে ক্লাসটা একটু কম হয়, আমি কি নেক্সট দিন আজকের কন্টেন্ট সহ কি ওটা কভার করে দিব, ঠিক আছে? এখন আসো আমরা মেইন কথায় ঢুকি, যেটা বলতেছিলাম। তো অনেকেরই অনেক অধ্যায় আছে, অনেক অধ্যায় নাই, 1 আছে 2 নাই, 2 আছে 3 আছে 3 নাই, 3 আছে 4 নেই। এটা একটা সমস্যা যে ভাইয়া আমার তো এটা লাগবে, ভাইয়া আমার তো ওইটা লাগবে। এখন এরকম হলে কিন্তু আসলে 1000 মানুষজন 1000টা কি বলবে। বাট তোমাদের জন্য আমরা এই বেসিক 3 মানে বেসিক টু প্রো 3.0 আমরা কি রাখছি, তোমাদের যদি মনে হয় আমাদের এখন মানে মানে অতি জরুরি, আমাদের কালকে মানে কিছুদিন পরে এক্সাম বা কয়েকদিন পরে এক্সাম, আমার ওই অধ্যায়টা মাস্ট লাগবে, ওইটার জন্য কিন্তু তোমরা আর্কাইভে ক্লাস পেয়ে যাবা। আর্কাইভে ভাইয়াই নিছি প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস, ওগুলো পেয়ে যাবা। কিন্তু অবশ্যই আর্কাইভের ক্লাস থেকে কি দিন দিন আমরা কি করতে চেষ্টা করতেছি, তোমাদের ক্লাসগুলা, তোমাদের কন্টেন্টগুলা, তোমাদের আরও মনে করো যে যেসব ফেসিলিটিস আছে সব কিছুকে আপডেট করার চেষ্টা করতেছি। তো অবভিয়াসলি আমি বলবো আর্কাইভ থেকে কোনটা বেটার, লাইভ ক্লাস বেটার, মানে এখন যেটা চলতেছে 3.0 যেটা চলবে, তো এটা অবভিয়াসলি বেটার হবে। বাট তোমার যদি অতীব জরুরি হয় যে না আমার এখনই লাগবে, আমার এটা এখনই দরকার, আমার মানে এটা ছাড়া হবেই না, আমার এই ক্লাসটাই দরকার, তখন তুমি কি আর্কাইভ ক্লাস ইউজ করতে পারো, তুমি তখন আর্কাইভ ক্লাসটা দেখতে পারো, ঠিক আছে? এই গেল একটা কথা। এখন আসো, আমরা আজকে তো ফার্স্ট ক্লাস, তো আজকে আমরা এত বেশিও পড়বো না। দেখো সবসময় কি আজকে আমার মাত্র তোমাদের সাথে শুরু, তা আজকে বলতে পারো ভাইয়া তোমাদের সাথে পরিচিত হবো, তোমরা আমাদের সাথে কি আমার সাথে কি পরিচিত হবা। এখন তোমরা বলতে পারো ভাইয়া রেকর্ড নিতেছেন, আমরা কেমনে পরিচিত হবো? কমেন্ট করো, কমেন্ট করো। ভাইয়া কি ভাবছো কমেন্ট দেখবো না? তোমাদের প্রত্যেকটা কমেন্টই ভাইয়ার চোখ থাকবে। চোখ থাকবে মানে কি, মানে প্রত্যেকটা কমেন্টই, যেটা তোমাদের কোথায় প্রবলেম হইতেছে, তোমাদের কোথায় সমস্যা হইতেছে, তোমাদের কোন জিনিসটা আবার বোঝা লাগবে, তোমাদের কোন জিনিসটা করতে হবে, আমি কিন্তু সবগুলোই দেখবো। ইভেন তুমি যদি কোনো কোশ্চেন থাকে, যে জায়গা থেকে তোমার কোশ্চেন থাকবে, তুমি জাস্ট ওই কোশ্চেনটা কমেন্টে করে কি ভাইকে ট্যাগ দিয়ে দিবা, তাহলে কি তুমি ওই কোশ্চেনের অ্যান্সার ইনশাল্লাহ পেয়ে যাবা। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি যখনই দেখবো কি তোমার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড আরেকটা আমাদের কি ফিচার আছে বলো তো, কিউএনএ ক্লাস। আমি কিন্তু এই অধ্যায় 2 এবং আশা করি অধ্যায় 2 এবং 2টা অধ্যায় 6-এর উপরে তো 2টার মতো কিউএনএ ক্লাস নিবই অবশ্যই, কারণ 6-এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা থাকে সবার, ওইটার হিসাব বাদ দাও। বাট এই যে 2 আর 3 হয়তো বা 1-2-3 এরকম বা 1-2 এরকম করে আমি একটা কিউএনএ ক্লাস নিব 1-2-3, ওইটা লাইভ ক্লাসে নেওয়ার চেষ্টা করবো। ওটা লাইভই হবে, আসলে ওটা লাইভ হবে, ওটা তো আর মানে কিউএনএ কি আর আমি মানে রেকর্ড নিতে পারবো না। ওই লাইভ ক্লাসে কি ওই তোমার যেই সমস্যা আছে তুমি তোমার সবগুলো সমস্যা নোট ডাউন করে রাখবা, ঠিক আছে? তুমি তোমার সবগুলো সমস্যা কি নোট ডাউন করে রাখবা, যে আমার এই যে এইখানে এই টপিকে এই ঝামেলা হয়েছে, আমার এখানে এই ঝামেলাটা হয়েছে, এই ঝামেলাটা আমার আছে, তুমি ওই নোট ডাউন করে রেখে কিউএনএ ক্লাসে ভাইকে জিজ্ঞেস করবা। যেটা তুমি মনে করো যে আমার ওই কিউএনএতে কি মানে আমি তোমাকে বলি 2টা উপায়, মানে 2টা জিনিস। প্রথমত এমন হতে পারে তুমি কমেন্ট করলা, ওই তোমার যে সমস্যাটা আছে আমি ওখানে সলভ করে দিলাম। আরেকটা কি হতে পারে, তুমি কি কিউএনএ ক্লাসে রাখলা যে না আমি এটা আসলে কিউএনএতে বললে ভালো হয়, আমি সর্বোচ্চ চেষ্টা করবো কি কিউএনএ ক্লাসে তোমাদেরকে কি ওই জিনিসটা সলভ করে দেওয়ার, ঠিক আছে? এখন আসো আমাদের কোর্সের মানে ফার্স্টের এই দিকটা পড়াশোনা না, এটা জাস্ট ওরিয়েন্টেশন আর কি তোমাদের সাথে আমরা কিভাবে পড়বো বা আমাদের মানে কিভাবে আমাদের কোর্সটা আগাবে। প্রথমত আমরা প্রত্যেকটা অধ্যায় একদম অবভিয়াসলি এটা বেসিক টু প্রো, তো আমরা কি করবো, আমরা একদম বেসিক থেকে যতটুকু তোমাদের দরকার অ্যাডভান্স লেভেলে বা প্র্যাকটিক্যালি তোমাকে যতটুকু দেখানো দরকার ভাইয়া কি পুরাটা কি তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে? সেকেন্ড কথা হচ্ছে
অনেকের বাসায় একটা মানে সবচেয়ে বড় সমস্যা যে আমাদের আইসিটি পড়তে গিয়ে আসলে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখা হয় না। বা এই যে আমি চ্যাপ্টার 4-এ আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করতেছি, আমি চ্যাপ্টার 5-এ অ্যাডোবে ফটোশপ ইউজ করতেছি, ইলাস্ট্রেটর ইউজ করতেছি, এই জিনিসগুলো যে আমার আছে আমি এটা প্র্যাকটিক্যালি দেখতে পারতেছি না, কারণ আমার বাসায় ওই রিসোর্সটা নাই, আমার বাসায় ওই ল্যাপটপ নাই, আমার বাসায় পিসি নাই। তো এই যে এই সমস্যাটার জন্য অনেকেই একটু পিছায় যায়, একটু ব্যাকলেশ খায় যে সবাই তো আসলে হাতে কলমে প্র্যাকটিস করে, আমি তো পারতেছি না, আমি জাস্ট বইয়ের জ্ঞান। ভাই বইয়ের জ্ঞান এমন কি, মানে আমার তো সবচেয়ে মেইন কথা, একটা জিনিস যখন তুমি প্র্যাকটিক্যালি দেখবা ওইটার থেকে যখন তুমি থিওরি ভিত্তিক জিনিসটা পড়তেছো ওইটা খুবই মানে অনেক অন্য লেভেলের। প্র্যাকটিক্যাল আলাদা ব্যাপার, থিওরির জিনিস পড়াটা আলাদা ব্যাপার। তুমি যখন প্র্যাকটিক্যালি দেখবা তোমার একে তো নিজের মনে থাকবে, সেকেন্ডলি তুমি এটা তোমার চোখে ভাসবে যে আচ্ছা আমি এখানে গেছিলাম, ইনসার্ট ট্যাবে গেছিলাম, ইনসার্ট ট্যাবের মধ্যে আমি ওইখানে ছবি যোগ করতে করছিলাম, আমি এই ট্যাবের মধ্যে ঢুকছিলাম, ভাইয়া এখানে গেছিল, অফিস বাটনটা এখানে ছিল, একদম এভাবে কি তোমার চোখে ভাসবে জিনিসটা। তো ভাইয়ার মেইন টার্গেট হচ্ছে এই যে বিটুপি, আমি বারবারই বলি আইসিটি সবাই পড়তে পারে অবশ্যই, চ্যাপ্টার 6 বাদে, এটার সম্বন্ধে আমি একদম একমত, চ্যাপ্টার 6 বাদে। চ্যাপ্টার 6 আসলে সবার মানে রিসোর্স বাদে পড়াটা একটু ডিফিকাল্ট, যেটা সত্যি কথা। বাট চ্যাপ্টার 6 বাদে বাকিগুলো যে চ্যাপ্টার আছে তুমি যদি নিজেই পড়ো, নিজের দায়িত্ব নিয়ে পড়ো, নিজে ওইরকমভাবে ওই লেভেলের ডেডিকেশন নিয়ে পড়ো, তাহলে আসলে তোমার কি কোনো কোর্স কোনো কিছুর দরকার নেই এসএসসি লেভেলে। বাট কোর্স তাহলে মানুষ কেন কিনে, বা আমার কেন কোর্সটা কিনা দরকারও বলতে পারবো আমার কেন, মানে আমার কোর্সটা কেন লাগবে। প্রথমত এই যে যারা আসলে প্র্যাকটিক্যালি দেখতে পারতেছে না, যাদের রিসোর্সটা নাই, তাদেরকে আমি একদম হাতে কলমে দেখাই দিব যে এই যে আমার এখানে এই জিনিসটা এইভাবে কাজ করে, এখানে ওই সফটওয়্যারে ওই জিনিসটা ওইখানে আছে, আমি এইভাবে ছবি যুক্ত করতেছি, এইভাবে ব্যাকগ্রাউন্ড যুক্ত করতেছি, এইভাবে ইমেজ যুক্ত করতেছি, একদম হাতে কলমে কি প্র্যাকটিক্যালি ভাই এখানে দেখাই দিব। সেকেন্ড কথা, এই যে সবচেয়ে বড় একটা সমস্যা যে বছরের শুরু এখন আছে কয় তারিখ, আজকে মেবি 20 না, কয় তারিখ আছে তারা তো দেখেই আসি একবারে। আজকে হচ্ছে তোমার 21 তারিখ, আজকে 21 তারিখ আছে, বছরের শুরুর 21 তারিখ, মানে তোমার প্রথম মানে এই যারা এসএসসি 27 আসো তাদের 9-এর কি 20টা দিন শেষ। এই যে তোমার 20টা দিন শেষ হয়েছে, অনেকেই বছরের শুরুতে একদম সিরিয়াস থাকে, আমি একদম পইটা ফাটাই দিব, কামব্যাক আমার আজকেই হবে, এখনই আমি কামব্যাক দিব, এটাই আমার সময়। বাট যত দিন যায় তার সিরিয়াসনেসটা যাইতে থাকে, যত দিন যায় তার কি আরও পড়ালেখা থেকে একটু ডিস্টেন্স ক্রিয়েট হতে থাকে, ভাবে থাক টাইম তো আছে, আরও সময় আছে, আরও অনেক সময় আছে, থাক পড়া যাবে, আস্তে ধীরে পড়া যাবে। এটা একটা বড় সমস্যা। তুমি দেখো একটা জিনিসে তুমি একটা জিনিস নর্মালি ভাবো, তুমি যখন একটা জিনিস কনস্ট্যান্টলি করতেছো ওইটা সবচেয়ে বেটার। কিন্তু একটা জিনিস তুমি যখন মানে পারো ঠিকই, বাট ওটার মধ্যে তুমি কনস্ট্যান্ট না। যেমন মনে করো আমি আইসিটি পড়াইতেছি তোমাকে, বাট আমার মাঝখানে 4 বছর গ্যাপ হয়ে গেল, 2 বছর গ্যাপ হয়ে গেল, আমি 2 বছর পড়াইলাম না, আবার এসে আমি এই জায়গায় ক্যামেরার সামনে দাঁড়ালাম, ভাই আমি ওই আউটপুটটা দিতে পারবো না, আমি এখন তোমাকে যে আউটপুটটা দিচ্ছি আমি ওই আউটপুটটা তোমাকে দিতে পারবো না। কেন? কারণ আমার ওই কনস্ট্যান্টেন্সিটা নাই, আমি ওই কনস্ট্যান্ট না পড়াটার সাথে। তখন আমার কি হবে, আমার হয়তো বা কি ওই একদম প্রথমে আমার যেই ইয়েটা ছিল আমার ওই জিনিসটা আসবে, আবার প্রথম থেকে শূন্য থেকে আমার কি ওই কনস্ট্যান্ট লেভেলটা আসবে, মানে বা ওই কনফিডেন্স লেভেলটা আসবে। বাট যে কনস্ট্যান্ট থাকে যে আমি তোমাকে অলরেডি পড়াইতেছি, আমি আরও পড়াই আসছি, আমি আরও পড়ানোর মধ্যে আছি, তাহলে আমার কেন ওই জিনিসটা সমস্যা হবে? আমি তো কনস্ট্যান্ট এখানে, আমি একদম কি টু দ্য পয়েন্ট কথা বলবো, টু দ্য পয়েন্ট তোমাকে পড়াবো, টু দ্য পয়েন্ট তোমাকে কি বুঝাই দিব। তো এই যে এই দায়িত্বটা কখন থাকবে, যদি তুমি কনস্ট্যান্ট থাকো, যদি তুমি দায়িত্ব নিয়ে পড়ালেখা করো, যদি ভাইয়া যেভাবে ক্লাস আসতেছে ওই রুটিন অনুযায়ী ক্লাস করো, এক্সামগুলো দাও, তোমার যত মানে কি বলে তোমার যেগুলো আমরা ম্যাটেরিয়াল প্রোভাইড করতেছি ওই ম্যাটেরিয়ালগুলো সবগুলো কাজে লাগাচ্ছ, এবং সবচেয়ে মেইন কথা ক্লাস ভাই ক্লাসের উপর কোনো কথা নেই, ঠিক আছে? ক্লাস ভাই এই বোর্ড, আমি কিন্তু নতুন স্টুডিওতে ক্লাস নিচ্ছি বুঝছো, তো বোর্ড দেখতেছি দেখে পুরা লাফালাফি করতেছে। এই ক্লাসের উপর কথা নেই ভাই, ক্লাস একদম রুটিন মাফিক, যেই টাইমে ক্লাস যাবে ওই টাইমে করতে হবে। হইতে পারে তোমার আইসিটি রেকর্ড যাচ্ছে দেখে 4:30 তোমার একটা ঝামেলা, মানে 4:30 তো যাওয়ার কথা, 4:30 একটা ঝামেলা, তুমি তাহলে একটা এমন টাইম সেট করো যেই টাইমে তুমি আসলে তোমার মানে শরীর তোমার দেহ কিছু বলবে না, তোমার মন অটোমেটিক্যালি কি ফাংশন করবে, আচ্ছা এই টাইমে আমার আইসিটি ক্লাস, আমি এখন আইসিটি ক্লাসে ঢুকবো, এইভাবে যেন তোমার কি তোমার মাইন্ডটা ফাংশন এভাবে করে। তাহলে কি তোমার এই ক্লাসে কি কনসেন্ট্রেশনটা থাকবে যে না আমি ঠিক মতো ক্লাস করতেছি, কারণ ক্লাস হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস ক্লাসগুলো। দেন এখন আসো আইসিটির কথা। আইসিটি অনেকেই ওই যে বললাম না পড়ে না ভাবে আরে আইসিটি তো থাক আগের দিন পড়বো না, এটা একটা ঝামেলা ভাই। তোমার আইসিটিতে এমন না যে তোমার আইসিটিতে হাফ নাম্বার, বা এমন না যে তোমার আইসিটিতে মানে ওই অন্যটিতে 80 পেলে A+, আইসিটিতে 40 পেলে A+, বা অন্যগুলোতে 100 নম্বর পরীক্ষা হয়, এখানে তোমার কি আরো কম নাম্বারে, না এরকম না। এটা তোমার একটা মেইন সাবজেক্ট, তোমার এটা অপশনালও না। যেমন যারা সায়েন্সে আসো বায়োলজি অপশনাল হতে পারে, ম্যাথ অপশনাল হতে পারে, যারা কমার্সে আসো যে তোমাদের যে কমার্সের অপশনাল সাবজেক্টগুলো আছে ওগুলো হতে পারে, বাট আইসিটি ইজ নট এ অপশনাল সাবজেক্ট, ইটস ইউর মেইন সাবজেক্ট। সো ইউ হ্যাভ টু কি যে তোমার ওই ইম্পর্টেন্সটা যে ইউ হ্যাভ টু বি ডেডিকেটেড ফর দিস সাবজেক্ট, তোমার ওইভাবে ডেডিকেশনটা থাকতে হবে। তো তুমি
এমন লাগবে না তুমি ধুমায় আইসিটি পড়ো না ভাই, কেন ধুমায় আইসিটি এখনকার তোমার যতটুক লেভেলে আছে, আমি তোমাকে ক্লাসগুলো ওইভাবেই নিব যে তোমার যেইটুকু পড়া উচিত, তোমার এই একটা সপ্তাহের মধ্যে তোমার যেই কন্টেন্টটা কভার রাখা উচিত ওই কন্টেন্টটাকে আমি তোমাকে কভার করে দেবো। অ্যান্ড ভাইয়া মানে মেইন প্ল্যানটা কি, মেইন প্ল্যানটা হচ্ছে কয়েক মাসের মধ্যে, বিশেষ করে কি মানে বেশি দেরি না করে অনেক যত কম্প্যাক্টভাবে তাড়াতাড়ি শেষ করা যায় এভাবে কি তোমার কোর্সটা শেষ করা। তুমি যখন এই যে ক্লাস এসএসসি যারা 27 আসো, 28টা তো তার মানে 28 আসো, তোমরা তো মাত্র নিউ, তোমরা যদি এখনই আইসিটিটা একটা শেষ করে রাখো, ভাইয়ের সাথে আগে রাখো, পরবর্তীতে কিন্তু তোমার ওই আইসিটির গ্যাঞ্জামটা লাগবে না, তোমার জাস্ট প্র্যাকটিস করা লাগবে, গ্যাঞ্জাম ছাড়ার কোনো সমস্যা হবে না। আর যারা হচ্ছে ওই যে গাইডেন্সের মধ্যে থাকতে চাও তারা কি করবা, তারা অবভিয়াসলি কি করবে, তারা হচ্ছে কি কোর্সটাও মানে রাখবে যেন কি গাইডেন্সের মধ্যে থাকে। আমার মানে মেইন কোর্সের মানে ইচ্ছাটা কি, তোমাকে ওই গাইডেন্সের মধ্যে রাখা, যে না তোর পড়তে হবে ভাই, তুই পড়, তুই এটা পড়া, তুই এক্সামটা দে, তুই এই জিনিসটার মধ্যে কনস্ট্যান্ট থাক। এটা হচ্ছে আমার কি মেইন মানে আমার ইচ্ছা, যে তোমাকে ওই গাইডেন্সের ভিতরে রাখা। ঠিক আছে, এখন আইসিটির তোমার যে চ্যাপ্টার 1, 2, 3 এই 3টা চ্যাপ্টার আমি এইটুকু বলবো, তুমি যদি জাস্ট ক্লাস করো, তুমি ক্লাস করলে তোমার এই চ্যাপ্টারগুলা একদম, আমার ক্লাস করলে জাস্ট আমার সাথে ক্লাস করলা, নিজে উপায় তো একটা পড়লা না, জাস্ট স্লাইড গো থ্রু করলা, এছাড়া মনে করো কোনো এত বেশি কিছু করলা না। তুমি যদি জাস্ট আমার ক্লাসগুলো করো, তোমার এই চ্যাপ্টারগুলোর অ্যাটলিস্ট 85 to 90% কমপ্লিট হয়ে যাবে। 85 to 90%, মানে আমি কি বুঝাইতেছি যে এগুলার ভাই খালি জাস্ট ভাই তুই ক্লাস কর, তোর অন্য কিছুর দরকার নেই, নিজের ওই সময়টা দেওয়ার দরকার নেই। তুমি জাস্ট কি আমার সাথে ক্লাসটা করো, ক্লাসটা করলে তোমার কি এই চ্যাপ্টারগুলো এমনি কমপ্লিট হয়ে যাবে। জাস্ট ভাইয়ের কথাগুলো মনে রাখতে হবে, ভাইয়ের ক্লাসটা যখন শেষ হয়েছে তখন স্লাইডটা গো থ্রু করতে হবে, অ্যান্ড ভাইয়ের কথাগুলো মনে রাখার যেই জন্য যতটুক পড়া দরকার ওটুক পড়তে হবে। বাট তোমার ওই যে বাসায় বসে বইটা পড়বা, প্রশ্ন করবা, ওগুলোর এত একটা দরকার নেই। লাস্ট 10%, বাকি তোমার 10% রয়েছে না, 10 থেকে 15%, একটু প্রস্তুতি তোমার কেমনে শেষ হবে, তুমি যখন নিজে প্র্যাকটিস করবা। পড়ার কথা বলি না কিন্তু, প্র্যাকটিস যখন করবা, প্র্যাকটিস করলে কি তোমার ওই মানে 10 to 15% কি প্রস্তুতি হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে আমাদের মেইন বা বলতে পারো বস চ্যাপ্টারগুলো, যে আমাদের বস চ্যাপ্টারগুলো কি, আমাদের বস চ্যাপ্টারগুলো হচ্ছে কি চ্যাপ্টার 4, 5, 6। তো ভাইয়া কি বলছি, 1, 2, 3 তুমি যখন পড়বা তখন ভাইয়ের ক্লাস জাস্ট দেখলে কি তোমার কমপ্লিট। বাট এই যে চ্যাপ্টার 4, 5, 6 এগুলো বলতে পারো তুমি হাই ভোল্টেজ চ্যাপ্টার, এগুলো কি হাই ভোল্টেজ চ্যাপ্টার। হাই ভোল্টেজ চ্যাপ্টার মানে কি, এখানে তোমার বিভিন্ন কনসেপ্ট আছে, বিভিন্ন বেসিক আছে। বিশেষ করে বাবা চ্যাপ্টার 6 আমি শুনো, আমার এই কোর্সের একটা মেইন মোটিভ, যারা ভাইয়ের সাথে মানে কোর্সটা করতেছো, আমি প্রত্যেকটা বান্দাকে চ্যাপ্টার 6-এর উপর মাস্টার বানায় ছাড়বো। আমি নিজে সিএসসিতে পড়ি, আচ্ছা আমি তো এখনো নিজের পরিচয় দিইনি, যারা একদম নিউ দিতেছি, ওয়েট, মেন কথা হচ্ছে আমি নিজে সিএসসিতে পড়ি। আমার এইটুক ইচ্ছা, যদি তোমরা কেউ ইনশাল্লাহ যখন সিএসসি যদি যারা নিবা, তখন তোমাদের পাইথন কোনো না কোনো জীবনে লাগবে, বা কেউ শিখবা। এবং কি এটা আমি বলবো পড়ানোর টাইমেও, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নাই তাদেরও মাঝে মাঝে দরকার পড়ে পাইথনের। ঠিক আছে, তো এই জিনিসটা যে দরকার পড়তেছে, তখন ওই লেভেলে যায় তুমি যেন ভাইয়ার কথা মনে করতে পারো, তোমার জন্য রিকল হয়, অমি ভাইয়া এসএসসিতে আমার চ্যাপ্টার 6 পড়েছিল, এটাতে পাইথন ছিল। আরে পাইথন তো তাহলে আমার জন্য অনেক ইজি, এটা তো আমার তো মানে 50%, 80% ওইখানের বেসিক দিয়ে সব হয়ে গেছে। আমার জাস্ট এখন নিউ ফাংশনগুলো শেখা লাগবে, নিউ কনসেপ্টগুলো শেখা লাগবে, এছাড়া কিছু লাগবে না। এই কনফিডেন্সটা আমি তোমার মধ্যে আনতে চাই। ঠিক আছে, যারাই যে কয়জন স্টুডেন্ট আছো, তো যেটা বললাম এই চ্যাপ্টার 4, 5, 6 এগুলো ভাইয়া তোমার নিজের পড়তে হবে, তোমার একটু প্র্যাকটিস করতে হবে, এবং এগুলোর মধ্যে একটু সময় দিতে হবে। ভাইয়া ক্লাসে সব দেখাই দিব, যা যা দরকার প্রত্যেকটা জিনিস দেখাই দিব, তোমার কাছে একটু নিজে থেকে কি প্র্যাকটিসটা করা, একটু নিজে থেকে কি ওই ডেডিকেটেডভাবে পড়া, এইটুকু হচ্ছে তোমার কাছে। ঠিক আছে, আচ্ছা একটা মিনিট ধরো। আচ্ছা, তো এটা হচ্ছে কথা। তো আমরা কি বললাম, চ্যাপ্টার 4, 5, 6 তোমার ওইভাবে প্র্যাকটিস করে পড়া লাগবে, আর 1, 2, 3 তুমি জাস্ট ভাইয়া ক্লাস করো, তোমার কি একদম বলতে পারো মোর দেন এনাফ। ওকে, তো চলো অনেকক্ষণ কথা বললাম, এখন আমরা মেইন আমাদের টপিকটাতে বা আমাদের পড়ালেখায় ঢুকি। আর ভাইয়ার পরিচয় যারা একদম নিউ, অবভিয়াসলি যারা এসএসসি 27 আসো, তারা তো ইনশাল্লাহ আশা করি ভাইকে চিনোই। আর যারা 28, যারা ভাইকে 28 এটারও অনেকে চিনো, আই এম ড্যাম শিওর। কেন, কারণ তোমাদের ক্লাস 8-এও কিন্তু আমি ক্লাস নিছি, ওইখানে ম্যাথ পড়াইছি, আর আইসিটি মানে 2টা চ্যাপ্টার পড়াইতে পারছিলাম ওই টাইমের ভিতরে, তো 2টা চ্যাপ্টার আর ম্যাথ পড়াইছিলাম, তো ওইখান থেকে অনেকে ভাইয়াকে চিনো। বাট তাও ভাইয়া যদি পরিচয়টা দিই, ভাইয়ার নাম হচ্ছে মোহাইমিনুল অমি। ঠিক আছে, মোহাইমিনুল অমি ভাইয়া, আপাতত পড়ালেখা করতেছি সিএসসি ডিপার্টমেন্টে, এমনকি তোমাদের রেদন ভাইয়া এবং আমরা একই ইউভিএসটি লেখছি বলি, তোমাদের রেদন ভাই এবং আমরা একই ভার্সিটিতে আছি। আমরা কোথায় আছি, আমরা হচ্ছে অস্টে আপাতত পড়ালেখা করতেছি, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, এইটাই হচ্ছে ভাইয়ার ক্ষুদ্র একটা মানুষের ক্ষুদ্র পরিচয়। আশা করি
যত টাইম যাবে, কোর্সটা যত কি আগাইতে থাকবে, তত ভাইয়ের সাথে ওই বন্ডিংটা তোমার ক্রিয়েট হবে। এবং কি ওই যে আমরা আসলে এমনি ক্লাস করবো না যে বোরিং, আমরা ক্লাস করবো এমনভাবে যে আমাদের টার্গেট হবে ক্লাসের মধ্যে পড়া কমপ্লিট করা এবং কি মজা করে ক্লাস করা। এটা না যে দেড় আইসিটি একটা ক্লাস হবে, দূর এখন ক্লাস আছে, এটা অনেকের ফিল হয় না যে এই একটা ক্লাস আছে, ধরো এই কি বলে ম্যাথ ক্লাস, চাই কি আর করার, এখন জীবনের জন্য যে ভাই আমার জীবনের জন্য পড়তে হবে, এরকম একটা ফিলিংস আসে। আমি চাই না যে তোমার আইসিটির মধ্যে এই ফিলিংসটা আসুক, তোমার সবসময় যেন ওই জিনিসটা আসুক যে আরে অমিভের ক্লাস মজা হবে, করি। ঠিক আছে, চলো তাহলে এখন আমরা হচ্ছে চ্যাপ্টার 2। আমার চ্যাপ্টার 2 কি? কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। এই চ্যাপ্টারটা আমরা ফার্স্টে শুরু করি। প্রথম লেকচার, প্রথমেই আমাদের কম্পিউটারের রক্ষণাবেক্ষণ। আমাদের কি কম্পিউটারের রক্ষণাবেক্ষণ? রক্ষণাবেক্ষণ মানে কি? দেখো ভাই, প্রত্যেকটা জিনিসেরই কি একটা মানে তোমার করতে হয়, রক্ষণাবেক্ষণ করতে হয়। তোমার জিনিসটাকে কি ঠিকভাবে মানে ফাংশন করার জন্য বা ঠিকভাবে ঠিক মতো ফাংশনালিটিগুলো কাজ করানোর জন্য কি তোমার ওটার কি রক্ষণাবেক্ষণ করা লাগবে, তোমার ওটা কি মেনটেনেন্স করা লাগবে। তুমি যদি এখন একটা কম্পিউটার চালাইতেই আসো, ওইটার মধ্যে কি সমস্যা হইতেছে বা স্লো হইতেছে বা না কি, তুমি ইচ্ছা মতো ফাইল ডাউনলোড দিতেছো, ইচ্ছা মতো গেমস নামাইতেছো, ইচ্ছা মতো ক্র্যাক ভার্সনের অ্যাপ ইউজ করতেছো, এরকম কাহিনী করতেছো, তাহলে কিন্তু কম্পিউটারটা আসলে ঠিক থাকবে না। তোমার কম্পিউটারটা দিন দিন তোমার ওটার মধ্যে কি হবে, একে তো স্লো হয়ে যাবে, তোমার বারবার রিস্টার্ট নিতে পারে, অনেক ঝামেলা হইতে পারে। বাট কখন স্মুথ থাকে, যেমন একটা মোবাইলের কথা তুমি চিন্তা করতে পারো। মোবাইল কি, যদি আমরা বিশেষ করে একটা জিনিস দেখবা, যেটা আমি সবচেয়ে বেশি দেখি, আমাদের বাবা মার মোবাইল কিন্তু আমাদের থেকে অনেক স্লো থাকে। কেন? কারণ ওরা ওই যে রিসেন্ট অ্যাপগুলো ডিলিট করে না, ওরা কি বিভিন্ন অ্যাপ অন করে রাখে ব্যাকগ্রাউন্ডে। ওরা তো এত মানে অনেকে যেমন আমার বাবা মা এত বেশি বুঝে না, ওরা জাস্ট কি মোবাইল চালায়, এভাবে মানে কি চালাইতে থাকে। তো এই জন্য ওরা কিন্তু মেনটেন্যান্সটা করতেছে না ওদের ডিজিটাল ডিভাইসটার। বাট আমাদের কিন্তু প্রত্যেকটা ডিজিটাল ডিভাইসের মেনটেন্যান্স করা লাগবে, বিকজ ইটস এ মেশিন। এটা আলটিমেটলি একটা মেশিন। তুমি যদি একটা মেশিনের মেনটেন্যান্স না করো, তাহলে ওই মেশিন ঠিক মতো চলবে না, ওই ডিভাইস ঠিক মতো হবে না, মানে অপারেট করবে না। ঠিক আছে, এবার আমরা পড়ি। ফার্স্ট আসো প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। মানে প্রতিরোধমূলক জিনিসটার মানে কি? প্রতিরোধমূলক মানে হচ্ছে ওই যে বলে না আমাদের ডেঙ্গুর প্রতিকার ও প্রতিরোধ বলো। প্রতিরোধটা হচ্ছে কোনো কিছু একটা হওয়ার আগে তুমি কি ব্যবস্থা নিবা। মনে করো ডেঙ্গু হচ্ছে, মানে ডেঙ্গুর এখন সিজন, অনেক বাসায় ডেঙ্গু চলতেছে মানে কি, মানে মনে করো যে ডেঙ্গু মানে ছড়া যেতেছে, তখন তুমি তখন ওইটার যে বলে না যে পূর্ব প্রস্তুতিটা তুমি কি করবা। তুমি মশারি টাঙ্গায় ঘুমাবা, তুমি দেখবা তোমার বাসার আশেপাশে কি কি বলে ডোবার মতো পানি জমে আছে নাকি, এটা খেয়াল রাখবা। তুমি এমন জিনিসগুলো খেয়াল রাখবা যে তোমার বাসায় কোনো মানে পানি জমে আছে নাকি, বা কোনোখানে মশার উৎপত্তি হইতেছে এমন আছে নাকি, এই জিনিসটা তুমি খেয়াল করবা। তো এই যে এগুলা তুমি কি করতেছো, তোমার কি ডেঙ্গু হয়েছে আদৌ? না, তুমি ডেঙ্গুটা হওয়ার আগেই এই ব্যবস্থাগুলো নিয়ে দিচ্ছ। এগুলা হচ্ছে তোমার প্রতিরোধমূলক ব্যবস্থা। এগুলো হচ্ছে তোমার প্রতিরোধমূলক ব্যবস্থা। মানে তুমি কিছু একটা হওয়ার আগেই কি তুমি পূর্ব প্রস্তুতি নিতেছো যে না, আমি প্রতিরোধ করতে হবে আমার ডেঙ্গুটাকে বা এই সমস্যাটাকে। তো কম্পিউটার ক্ষেত্রে কি, কম্পিউটার ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পূর্বেই সতর্কমূলক ব্যবস্থা নেওয়াকে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বলা হয়। প্রথম জিনিস 27-28, তোমাদের 26-এর কিন্তু শর্ট কোয়েশ্চেন ছিল না, তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকবে। এখন তুমি যদি বইয়ের প্রত্যেকটা কন্টেন্ট পড়ো, তোমার কি শর্ট কোয়েশ্চেনে আর সমস্যা হবে? তোমাকে যদি এই দুইটা নিয়ে শর্ট কোয়েশ্চেন লিখতে বলে যে কম্পিউটার রক্ষণাবেক্ষণের জিনিসগুলো আলোচনা করো বা কম্পিউটার রক্ষণাবেক্ষণের কি বলে ধাপগুলো ব্যাখ্যা করো, এটা যদি বলে, তুমি কি এই দুইটা ব্যাখ্যা করতে পারবা না, লিখতে পারবা না? তুমি জাস্ট কি এগুলো লেখে, এই যে এই লাইনগুলো, এই হিট লাইনগুলো যে কাকে বলে কাকে বলা হয়, এই লাইনগুলো না লিখলে কিন্তু ভাই তোমার নাম্বার দিবে না। তো তোমার এই নাম্বারগুলো লাগবে, এটা প্রথম কথা। এই লাইনগুলো লাগবে, এই লাইনগুলো লাগবে, তাহলে কি তুমি নাম্বার পাবা। তো এই জন্য ভাইয়ের সাথে প্রত্যেকটা কন্টেন্ট মনে রাখো, কোত্থেকে শর্ট কোয়েশ্চেন দেয় এটা আমাদের দেখার কোনো দরকার নেই, আমরা সবই দেখে যাব। আমরা যদি 100% প্রস্তুতি নিয়ে রাখি, আমার কীভাবে আটকাবে বলো? আমার আটকানোর কোনো সুযোগ নেই। তো প্রথমে যেটা ছিলাম, তাহলে প্রতিরোধমূলক কি, কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পূর্বেই সতর্কতামূলক ব্যবস্থা হচ্ছে কি প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। ব্যবহারকারী নিজেই এই ধরনের রক্ষণাবেক্ষণ করতে পারেন, যেমন ভাইরাসের স্ক্যান, ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, আমরা সামনে গেলে একটু পড়বো, বাট আপাতত জিনিসগুলো মাথায় রাখি। ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, কি বললাম? ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। এগুলা কি আমার হচ্ছে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। এগুলো আমার কি প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ, নবী থেকে আসতে পারে। নিচের কোনটি প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ? তো এই সফটওয়্যার আপডেট ইত্যাদি। 2 হচ্ছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ মানে কি, ওই যে প্রতিকারটা, তোমার ডেঙ্গু হয়ে গেছে, এখন তুমি কি করবা? তোমার বেশি বেশি পানি খেতে হবে। আবার ওই সেম জিনিসই যে মশা যেন তোমার অন্য মশা না কামড়ায়, এটাতে খেয়াল রাখতে হবে। এরপর কি তোমার হচ্ছে কি
ফল ফ্রুট খাইতে হবে, তোমার রক্তে কি জানি ওই যে সমস্যা হয় না, রক্তে জানি কোনটা কমে যায়, বুঝলে গেছি তো, লোহিত রক্তকণিকা কোনটা জানি ওই যে, কিরে ভাই আমারও হয়েছিল যদিও, ওই তো কইমা যায় যেটা, ওইটা যেন বাড়ায়, ওই যে প্লাটিলেটস বলে না, প্লাটিলেটসটা যেন বেড়ে যায়, এটার জন্য কি তোমার ওইরকম ব্যবস্থা নিতে হবে, যে ওইরকম খাবার দাবার কি খাইতে হবে। এইগুলো হচ্ছে প্রতিকার, যে হয়ে গেল একটা কিছু, এরপরে তুমি কি করবা জিনিসটা গেল। দেন কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পর মেরামত বা পরিবর্তন করে কম্পিউটারকে কর্মক্ষম করাকে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ বলে। কর্মক্ষম দেখে আবার ভাববো না যে এটাতে কর্ম অক্ষম, এটা কিন্তু কর্ম অক্ষম না। কর্মক্ষম মানে হচ্ছে তুমি এটা যেন কাজ করতে পারে এরকম বানায় ফেলছো, করাকে সংশোধনমূলক কি রক্ষণাবেক্ষণ বলা হয়। সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের জন্য সাধারণত কম্পিউটার টেকনিশিয়ানের সাহায্য প্রয়োজন হয়। মানে কি, যারা কম্পিউটার মানে নিয়ে ভালো বুঝতে পারে। তুমি যদি নিজেই না বুঝো, তাও যদি তুমি এটা নিয়ে গুতাগুতি করো, তখন তো তুমি আর 12টা বাজিয়ে দেবে কম্পিউটারে। এই জন্য কি টেকনিশিয়ান বা কি আমার যে কম্পিউটারের মধ্যে ভালো অভিজ্ঞতা আছে তার আমার লাগবে। আরেকটি বিষয় লক্ষণীয়, কম্পিউটার আশেপাশে কোনো ধাতব পদার্থ বা চৌম্বক জাতীয় পদার্থ রাখা যাবে না। কেন এটা মেইনলি কেন এটা হয়, কারণ এই যে আমরা যে কম্পিউটার আছে না, বা এই যে স্মার্টবোর্ড, এই স্মার্টবোর্ড এগুলো কিন্তু আর্থিং করা থাকে একটু, ঠিক আছে। দেখবা যে একটু এভাবে ধরলে একটু শর্টের মতো লাগতেছে। এটা কেন? কারণ এই প্রত্যেকটা ডিজিটাল ডিভাইসে তো কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাই না? তো এই যে কারেন্টগুলো যে প্রবাহিত হইতেছে, তোমার এখানে এমন হতে পারে না হঠাৎ করে একটু বেশি কারেন্ট এসে পড়ছে, মানে সোর্স থেকে বেশি কারেন্ট এসে পড়ছে, তখন যেন কোনো ডিভাইসের কোনো সমস্যা না হয়, ডিভাইসের ভিতরের যে সার্কিটগুলো আছে ওগুলো যেন পুড়ে না যায়, এই জন্য কি একটু আর্থিং করা থাকে, আলাদা আর্থিং করে দেওয়া থাকে, যেন আর্থিংয়ের জন্য কি ওই জিনিসটা যেন ওভারকাম করতে পারে বা পাস হয়ে যায় কারেন্টটা। সেম কোনো ধাতব পদার্থ বা চুম্বক জাতীয় পদার্থ তুমি যদি রাখো, ওইটা কি ওই তড়িতের মধ্যে সমস্যা করে, ওই যেই তড়িৎটা তোমার প্রবাহিত হচ্ছে ওই তড়িতের মধ্যে কি একটা ঝামেলা করবে। এই জন্য কি আমার ধাতব পদার্থ বা কি চুম্বক জাতীয় পদার্থ আমার কি আশেপাশে রাখা যাবে না। বুঝতে পারছো? এই গেল আমাদের কি কম্পিউটার রক্ষণাবেক্ষণ। নেক্সট, এবার আমরা কম্পিউটার রক্ষণাবেক্ষণ আর সফটওয়্যারের গুরুত্ব নিয়ে কয়েকটা ঘটনা পড়বো। আমাদের বইয়ের কয়েকটা ঘটনা দেওয়া আছে। বলতে পারো ভাইয়া এটি পড়ার কোনো দরকার আছে? এগুলো তোমার পড়া লাগবে, কারণ এগুলো থেকে বিভিন্ন লাইনে বিভিন্ন নৈবিত্তিক আছে। মেইনলি নৈবিত্তিকের জন্য এটা মানে বলতে পারো ইম্পর্টেন্ট, কারণ কোত্থেকে আমার কোন চিপা থেকে নৈবিত্তিক উঠাই দিবে ইউ ডোন্ট ইভেন নো আসলে, বা তুমি গেসও করতে পারবে না। তো এই জন্য কি আমার এই জিনিসগুলো লাগবে। প্রথমত ঘটনা 1, রায়না কলেজে ভর্তি হওয়ার পর বাবার কাছে রায়না বায়না ধরছে। ঠিক আছে, রায়না বায়না ধরছে, ওয়াও, রায়না বায়না ধরেছিল একটি ল্যাপটপ কিনে দেওয়ার জন্য। বাবা প্রথম সাময়িকের ফল ভালো হওয়ায় রায়নাকে কি একটি কোরাই 5 প্রসেসর যুক্ত হোয়াট ইজ প্রসেসর, ঠিক আছে, হোয়াট ইজ প্রসেসর মানে হচ্ছে সিপিইউ। সিপিইউর ফুল ফর্ম কি? সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, এটা কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তুমি নামটা দেখে বুঝতেছো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তার মানে এখানে কি হচ্ছে, এখানে মেইনলি কি তোমার যেই কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলা, ব্যাকগ্রাউন্ডের যে জিনিসগুলা, ওগুলা কি প্রসেস হইতেছে, ঠিক আছে, ওগুলা কি এখানে সিপিইউতে প্রসেস হয়। গেল, ব্রেক নিয়া ঠিক আছে। তো এটা হচ্ছে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটার মধ্যে আমার যেই ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলা বা ব্যাকগ্রাউন্ড যে ফাংশনগুলো যেগুলো হচ্ছে রানিং বা যেগুলো চলতেছে, ওগুলার প্রসেসটা এখানে হয়, ঠিক আছে। গেল, এবার একটি অ্যাপর কি, তাহলে এটা হচ্ছে তোমার কি কোরাই 5, তাহলে কিন্তু কোরাই 5 ছিল, ঠিক আছে। এটা আসলে নৈবিত্তিক জন্য এতটা ইম্পর্টেন্ট না, বাট প্রসেসরটা দিয়ে, কারণ এই প্রসেসর জিনিসটা বুঝতে হবে। সে কিছুদিনের মধ্যে অনেক সফটওয়্যার ইনস্টল করে ফেললো, কিন্তু রায়না লক্ষ্য করলো তার ল্যাপটপটি আস্তে আস্তে ধীরগতির হয়ে যাচ্ছে। 1 বছরের মাথায় এসে রায়না দেখলো তার ল্যাপটপটি এতটাই ধীরে হয়ে গেছে যে কাজ করতে গিয়ে কি রায়না মহাবিরক্ত। কিছুদিন পর বাবাকে আরেকটি ল্যাপটপ কিনে দেওয়ার জন্য আবদার করলো। এটা কি আসলে মানে ওর সমস্যাটার সমাধান? কারণ ওই যদি আবারও আরেকটা নতুন ল্যাপটপ কিনে আবার যদি কি মনে করো যে আবার এত লাখ হাজার সফটওয়্যার নামাতে থাকে, তাহলে কি ওর কোনো আলটিমেটলি লাভ হবে? আবারও তো স্লো হয়ে যাবে। এই স্লোটা কেন হইতেছে মেইনলি, ও এই যে অনেকগুলো সফটওয়্যার নামাচ্ছে, এই সফটওয়্যারগুলার যেই ক্যাশে মেমোরিগুলা ওগুলোর মধ্যে কি ওই মেমোরিগুলো আমাদের কি হার্ড ডিস্কে বা আমাদের জায়গা খাইতেছে, এবং আমরা যখন একটা সফটওয়্যার অন করি এর মধ্যে বিভিন্ন ধরনের প্রসেস হয়। ওই প্রসেসটা হওয়ার টাইমে এই সফটওয়্যারটা নিজেই কয়েকটা ফাইল ক্রিয়েট করে, আর এই ফাইলগুলা তোমার ক্যাশে মেমোরি যেটা আছে, তোমার ক্যাশ মেমোরির মধ্যে কি ওইগুলা থেকে যায়।
ওগুলোর জন্য কি সমস্যা হয়, তোমার কম্পিউটার আস্তে আস্তে স্লো হয়ে যায়। কারণ তুমি ভাবো তোমার 64 জিবি মোবাইল, 64 জিবির মধ্যে যদি তুমি 63.6 জিবি ফুল করে রাখো আর 4 জিবি 0.4 জিবি খালি রাখো, তোমার কি ও সুন্দর মতো প্রসেস করতে পারে সব কিছু? না। কেমনে করবে? তোমার একটু তো মানে এই যে জিনিসটা, তোমার তো একটু জায়গা দরকার যে প্রসেসগুলো ঠিকঠাক মতো চালানোর জন্য, ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো ঠিক মতো চালানোর জন্য। তুমি নিজেই ভাবো, তুমি যদি 1 প্লেট ভাত খেতে পারো, এর জায়গায় যদি তোমার 4 প্লেট ভাত খাওয়াই দেয়, তুমি পারবা বা ঠিক থাকবা? না। কিন্তু এটা হচ্ছে কথা। দেন সে কিছুক্ষণের মধ্যে, আচ্ছা এটা গেল, তো এটা আমরা পড়ছি, তো এটা কিন্তু আসলে ওর আলটিমেটলি মানে ফল অফ মানে সমাধান না। সে কিন্তু আলটিমেটলি এটা করতে পারবে না যে একটা নতুন ল্যাপটপ কিনে আনবে আর সব ঠিক হয়ে যাবে। তার মেইনলি সমস্যা হইতেছে কি, অনেকগুলো ফাইলের জন্য। এরপর আসলে আমাদের দ্বিতীয় ঘটনা, অঙ্কন তার কম্পিউটারের ইন্টারনেট কানেকশন নিয়েছে। এখন সে প্রায় ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে। এতে তার লেখাপড়ার অনেক উপকার হচ্ছে। ভালো একটা ছেলে, তোমরাও যেমন কি আশা করি ভালো একটা মানুষ, তোমরা কি আমাদের ক্লাস দেখতেছো, আশা করি ক্লাসই দেখতেছো। ক্লাস দেখার টাইমে কি অন্য কোনো 2 নম্বরের জিনিস করতেছো না। এটা করলে কিন্তু হবে না, ক্লাসের টাইমে ক্লাস করতে হবে, ঠিক আছে? একদম সব কিছু বাকি সব নোটিফিকেশন অফ করে গেল। এখন সে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে। এতে তার লেখাপড়ার অনেক উপকার হচ্ছে। লেখাপড়া ছাড়াও সে বন্ধুদের ইমেল করা, গান শোনা ও ছবি দেখার কাজেও কি ইন্টারনেট ব্যবহার করে। ইদানিং সে দেখছে কম্পিউটারটি কোনো কারণ ছাড়া মাঝে মাঝে কি রিস্টার্ট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে কি হয়ে যেতেছে, বেটা রিস্টার্ট হয়ে যেতেছে, মাঝে মাঝে রিস্টার্ট নিজে নিজে রিস্টার্ট নিতেছে হয়ে যাচ্ছে। এছাড়াও মাঝে মাঝে অঙ্কনের ইচ্ছা ছাড়াই বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে। একদিন ইউএসবি পোর্টে পেন ড্রাইভ প্রবেশ করালে সে অবাক হয়ে দেখলো তার সব ফাইল শর্টকাট হয়ে গেছে, মূল ফাইলগুলো কোথাও দেখা যাচ্ছে না। আসলে তার সমস্যাটা কি হয়েছে? তার সমস্যা হয়েছে এই যে সে এত বেশি ইন্টারনেট ব্রাউজিং করতেছে। তোমাদেরকে জিজ্ঞেস করে না যে অ্যাকসেপ্ট অল কুকিজ, বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে এই জিনিসটা জিজ্ঞেস করে অ্যাকসেপ্ট অল কুকিজ। তো এই কুকিজটা কি আসলে? এই কুকিজটা কি? এই কুকিজটা আসলে কি? এই কুকিজটা হচ্ছে, তুমি নিজেই চিন্তা করো, তুমি যখন একটা ওয়েবসাইটে ঢুকো, তোমার সামনে, বা তুমি daraz.com কথা চিন্তা করো, তুমি আজকে একটা জিনিস মানে ট্রাই করো, তুমি হচ্ছে daraz.com মানে daraz.com ঢুকার আগে তুমি না সারাদিন একটু ল্যাপটপ নিয়ে কথা বলো। আমার ল্যাপটপ লাগবে, Core i5 এর ল্যাপটপটা সেই, আরে এইচপি ল্যাপটপটা অনেক জোস, আরে একটা ল্যাপটপ তো সেই, একটা ল্যাপটপ হলে ভালোই তো, একটা ল্যাপটপ কিনা লাগবে, আই নিড এ ল্যাপটপ। এরকম তুমি কি কথা বলতে থাকো। এইরকম তুমি যখন কথা বলতেছো, তখন দেখবা এরপরে তুমি দারাজে ঢুকো বা কোনো এরকম একটা ই-কমার্স ওয়েবসাইটে ঢুকো বা তুমি ফেসবুকে ঢুকো, কি দেখবা জানো? তোমার সামনে খালি ল্যাপটপের এড, ল্যাপটপের এড আর ল্যাপটপের এড আর কি ল্যাপটপের এড। দেখবা যে ল্যাপটপের এডি আইতে আসতেছে তোমার উপরে। এটা আসলে কিভাবে আসতেছে? কারণ তোমাকে প্রতিনিয়ত ট্র্যাক করা হইতেছে। এটা গেল একটা। এখন এটা তো বুঝছো ট্র্যাক যে করা হইতেছে। আরেকটা হচ্ছে কুকিজ। তুমি যখন একটা ওয়েবসাইটে লগ ইন করো, যেমন আমাদের রেজাল্ট মেথডের কথা চিন্তা করো, লগ ইন করার পরে প্রথমবার কিন্তু তোমার কোনো সাজেশন দেখায় না। পরবর্তীতে তুমি যখন লগ ইন করতে চাও, তোমাকে সাজেশন দেখায় না। তোমার সামনে এই যে daraz.com গেলে, তুমি মনে করো যে তুমি যেই বয়সে আসো, তোমার সামনে অবশ্যই কি দেখাবে? বিভিন্ন ল্যাপটপ, মোবাইল, গেমসের জিনিস, খেলাধুলার জিনিস, এগুলা। কিন্তু তোমার বাপ মারে কি এগুলো দেখায় লাভ আছে? না। ওদেরকে কি দেখাবে? ফার্নিচার, বিভিন্ন টেবিল, চেয়ার, এইসব জিনিস এগুলো দেখাবে, ঠিক আছে? তা এই যে এই জিনিসগুলা ইয়ে হইতেছে, এটা কিভাবে? এটা ট্র্যাক করতেছে কুকিজের মাধ্যমে। এটা কিসের মাধ্যমে ট্র্যাক করতেছে? কুকিজের মাধ্যমে। আমরা যখন কুকিজ অ্যাকসেপ্ট করতেছি, তার মানে আমরা অ্যাক্সেস দিতেছি যে ভাই তুই আমার লগ ইন অ্যাড্রেসটা ট্র্যাক করে রাখ, বা আমার লগ ইন অ্যাড্রেসটা ঠিক মতো রাখ, বা আমি কি ইউজ করতেছি এই জিনিসটা কি মানে ঠিক দেখে রাখ। ওইটার মাধ্যমে কি কুকিজ কি তোমার প্রতিনিয়ত জমা হচ্ছে। এই কুকিজগুলাই তোমার কি পিসিকে স্লো করে দেয়, তোমার পিসিকে কি করে? স্লো করে দেয়। বুঝতে পারছো? আচ্ছা, তো আমাদের এতটুকু পড়া হইলো। দেন হচ্ছে আমরা যদি পরের স্লাইডে যাই, নেক্সট স্লাইডটা হচ্ছে, এরপর হচ্ছে আমরা এই যে দুইটা ঘটনা পড়ছি, এই দুইটা ঘটনার হচ্ছে আমরা কি একটু অ্যানালাইসিস দেখব যে কি উপরের ঘটনা দুটি থেকে তোমরা কি বুঝলে, তোমাদের অনেকের অভিজ্ঞতার সাথে মিলে যাচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি এতদিনে তোমাদের অনেক কিছুই জানা হয়ে গেছে। তোমাদের নিশ্চয়ই, একটু দাঁড়াও 1 মিনিট, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্র, প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্রই হলো মূল যন্ত্র। অর্থাৎ তোমার মেইন মানে তোমার কম্পিউটারের বা তোমার যে ডিভাইসটা আছে, তোমার পিসির কথা ভাবো, যে তোমার পিসি বা মোবাইলের মেইন যেই সকল মানে মেইন সফটওয়্যারগুলো কোথায় প্রসেস হচ্ছে? সিপিইউর মধ্যে প্রসেস হচ্ছে। তো ওইটাই কিন্তু মূল যন্ত্র। তাহলে মূল যন্ত্রটা কি? এটা মনে রাখতে হবে, কারণ এটা থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রসেসর ও সফটওয়্যার কি নির্ভর যন্ত্র হলো কি মূল যন্ত্র। নতুন একটি কম্পিউটার বা ডেস্কটপ, ল্যাপটপ বা দাঁড়াও একটু সরাই নি, আচ্ছা হ্যাঁ, তো নতুন একটি কি বলে ডেস্কটপ বা ল্যাপটপ বা ট্যাবলেট যাই হোক না কেন, দেখবে খুব ভালো বা দ্রুত গতির কাজ করছে, কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে দেখবে এটি ক্রমশ ধীরগতির হয়ে যাচ্ছে। অর্থাৎ পুরনো হলে যন্ত্রটি কেমন যেন ধীর হয়ে যায়। অনেক সময় একটি কমান্ড দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। মাঝে মাঝে কি পরিস্থিতি এমন দাঁড়ায় যে রাগান্বিত হয়ে আরেকটি নতুন কম্পিউটার কিনে ফেলতে ইচ্ছা করে। ওই যে আমি কিছুক্ষণ আগে আমরা যেটা নিয়ে পড়ছিলাম যে আমাদের ক্যাশ মেমোরিতে মানে বিভিন্ন টেম্পোরারি ফাইল, মেইনলি টেম্পোরারি ফাইলগুলো জমা হয়। বুঝছো? তোমরা যখন বিভিন্ন অ্যাপ ওপেন করো, বিভিন্ন অ্যাপ রান করো তোমাদের ডিভাইসে, তখন অনেক টেম্পোরারি ফাইল যেটা হচ্ছে তুমি ক্রিয়েট করো না, ওরা নিজেরা কি ক্রিয়েট করে নিয়ে নেয় এবং ওগুলা কি ক্যাশ মেমোরিতে জমা হইতে থাকে। দেন
নেক্সট তোমরা আইসিটি যন্ত্রে যদি মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ, এই যে খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ অপারেটিং সিস্টেম, তাহলে মেইনলি কোম্পানি, এটা উইন্ডোজটা কোন কোম্পানির? উইন্ডোজটা হচ্ছে কি মাইক্রোসফট কোম্পানির। আর মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেমটা কোনটা? উইন্ডোজ। এটা কিন্তু আসলে আমরা সবাই জানি, আমরা ছোটবেলা থেকে, যেমন ভাইয়া একদম ছোটবেলায় সবার প্রথমে, তোমরা হয়তো বা এক্সপি পাও নাই, ভাইয়া সবার প্রথমে যখন ভাইয়া কম্পিউটার চালাইতাম বা গেম খেলতাম পিসির মধ্যে, প্রায় কত 2013-14 কাহিনী বা 12-12 দিকের কাহিনী, তখন হচ্ছে ভাইয়া উইন্ডোজ এক্সপি পাইছিলাম। উইন্ডোজ এক্সপি, এরপর এক্সপি ভিস্তা একটা ছিল, এরপর ভিস্তা 7 ছিল, এরপর হচ্ছে কি দেন আসছে হচ্ছে উইন্ডোজ 7 প্রায় অনেক বছর বলতে পারো ডমিনেট করছে, মানে ভালোই পপুলার ছিল, অনেক বছরই ছিল মোটামুটি। দেন আস্তে আস্তে কি উইন্ডোজ 10, উইন্ডোজ 11 এখন রানিং, এবার কি দেখবা আরও সামনে কি অনেক ফিচার নিয়ে অনেক কিছু আসবে। তো এই যে উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, এমন কিন্তু না যে সবগুলা মানে সব পিসিরই খালি একটাই অপারেটিং সিস্টেম আছে যেটা হচ্ছে উইন্ডোজ, এরকম কিন্তু কোনো কিছু বলতে নাই। উইন্ডোজ হচ্ছে জাস্ট একটা অপারেটিং সিস্টেম, যেটা কি তোমার হচ্ছে মাইক্রোসফট কোম্পানির। এমন আরও অনেক অপারেটিং সিস্টেম আছে, যেমন তোমরা যারা ম্যাক ইউজ করো, যারা ম্যাক ইউজার, ওদের অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স, ওদের কি অপারেটিং সিস্টেম লিনাক্স। এরকম আরও অপারেটিং সিস্টেম কি অ্যাভেলেবল আছে, বাট সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম কোনটা? আমাদের কি উইন্ডোজ। আর অপারেটিং সিস্টেমটা মেনলি কি করে দেখো, প্রত্যেকটা ডিভাইসই চালানোর জন্য বা বলতে পারো প্রত্যেকটা অ্যাপ্লিকেশন রান করার জন্য বা যেই কাজই তুমি করো না কেন, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগে। যেমন আমি এই যে ক্লাস নিতেছি স্মার্ট বোর্ডে, আমি কিসের মাধ্যমে ক্লাস নিতেছি তোমাদের? আমি নোট যে ইয়েটা আছে, নোট অ্যাপ যেটা আছে, নোট অ্যাপের মাধ্যমে বা নোট অ্যাপ্লিকেশন সফটওয়্যারটার মাধ্যমে কি তোমাদের আমি ক্লাসটা নিতেছি। তো এই যে নোটের মাধ্যমে যে আমি ক্লাসটা নিচ্ছি, এটাও কিন্তু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এই যে নোট, এটার মাধ্যমে আমি ক্লাস নিচ্ছি, বাট নোটটাকে চালানোর জন্য এই যে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমি চালাইতেছি নোট, ওইটার জন্য তো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার দরকার বা একটা এমন কিছু দরকার যেটা এটাকে রান করবে। ওইটাই কে রান করে? আমাদের অপারেটিং সিস্টেম। মানে আমাদের পিসির যত সব ইন্টারনাল জিনিস আছে বা বলতে পারো যে যত সব সফটওয়্যার, যেই মানে আমাদের পিসির সব সফটওয়্যারগুলা যেই সফটওয়্যারের মাধ্যমে বা যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমাদের রান করে, ওইটাই কি? ওইটা হচ্ছে অপারেটিং সিস্টেম। বুঝছো? অপারেটিং সিস্টেম মেনলি কি তোমার উইন্ডোজের বা তোমার ডিভাইসের মেইন যেই মনে করো যে ডিস্ক, এরপরে যে একটা সফটওয়্যার যে রান করতেছে, ওইটা কোথা থেকে রান হইতেছে? অপারেটিং সিস্টেম থেকে রান হইতেছে। গেল। আচ্ছা, এই যে বিশ্বের বেশিরভাগ কম্পিউটার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়, এটা আমি মাত্রই বললাম, সবচেয়ে বহুল ব্যবহৃত এটা। তবে অপারেটিং সিস্টেম সবসময় হালনাগাদ বা আপডেট করতে হবে, হালনাগাদ বা কি আপডেট করতে হবে, হালনাগাদ বা আপডেট করতে হবে। এখন এখানে একটু কিছু কথা আছে, মানে আমি এটা সবসময় বলি যে দেখো, আপডেটটা কখন করতে হয়? আপডেটটা করতে হয় যদি তোমার ক্র্যাক ভার্সন না হয়। এখন তুমি যদি ক্র্যাক ভার্সন চালাও, যে তুমি চালাইতেছো ক্র্যাক ভার্সন, তুমি 2 নম্বর ভার্সন চালাইতেছো, কারণ স্বাভাবিক, একটা হচ্ছে তোমার মানে মেইন যেটা হচ্ছে অ্যাপ, এটার একটা, আরেকটা হচ্ছে তোমার ক্র্যাক ভার্সন। এখন তুমি যদি ক্র্যাক ভার্সন চালাও, তখন কিন্তু তোমার কি এই আপডেট, মানে আপডেট দিলে কোনো লাভ নাই, বা বলতে পারো আপডেট দিলে আরো বিভিন্ন ভাইরাস ঢুকতে পারে। বাট ক্র্যাক ভার্সন না চালায় তুমি যদি রিয়েল যেটা একদম কিনে নাও উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ওইটা কেনার পরে যদি তুমি এটা চালাও, তুমি যখনই ওইটা আপডেট দিবা, তোমার প্রতিনিয়ত কি হবে? তোমার প্রতিনিয়ত তোমার যে কি বলে পিসিটা আছে, ওইটার মধ্যে বিভিন্ন নতুন ফিচার অ্যাড হবে। তোমার দেখবা পিসিটা আরো স্মুথ হইতেছে, আরো কি এই তোমার যে নোট, এরপর আরো মনে করো যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো তুমি রান করো, এগুলো রানটা আরো কি স্মুথ হইতেছে। ঠিক আছে? এটার জন্য কি আমার হালনাগাদ আপডেট দিতে হয়। মেইনলি আপডেটে ওরা কি রাখে? ওরা আগের ভার্সন থেকে নতুন একটা ভার্সন কেন আপডেট আনে? কারণ ওই নতুন ভার্সনের জন্য কি একটু কি বলে এটারে, মানে কি বলে নতুন নতুন ফিচার যোগ করে বা নতুন নতুন অনেক কি মনে করো যে ফাংশন যোগ করে, ওইটার জন্য কি আমাদের আপডেটটা আনে। গেল। দেন ইন্টারনেটে সংযুক্ত থাকলে এই আপডেটগুলো সাধারণত স্বয়ংক্রিয়ভাবে হয়, মানে কি অটো আপডেট, যেটা ইন্টারনেটে যদি তুমি যুক্ত থাকো, তাহলে আপডেটগুলো স্বয়ংক্রিয়ভাবে হইতে থাকবে। মানে অটো আপডেট বলি না আমরা, অটো আপডেট, যে জাস্ট পিসি অন করছি, আপডেট আসছে, অটো আপডেট হয়ে যায়, পরে কিন্তু নিজে নিজেই কি ওই যে উইন্ডোজ রিস্টার্ট চায় বা শাটডাউন চায়। আচ্ছা, অন্যান্য অপারেটিং সিস্টেমে প্রায় একই ধরনের সুবিধা দিয়ে থাকে, যেটা বললাম যে আরো যারা আছে লিনাক্স, এগুলা হ্যানত্যান, এগুলোর মধ্যে। তাছাড়া তোমাকে অবশ্যই মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার, ইম্পর্টেন্ট কি, রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য। কম্পিউটারকে কি সচল ও গতিশীল রাখার জন্য। এখনই আসতেছি, দাঁড়াও। যদি রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করো, তোমরা কম্পিউটার বা আইসিটি যন্ত্রে ঠিকভাবে কাজ করবে না এবং তোমাদের জন্য অনেক সময় কি বিরক্তিকর কারণ হবে। তাহলে এই যে রেজিস্ট্রি ক্লিন আপ, দাঁড়াও তো এক মিনিট, ওটা পরে বুঝবো। রেজিস্ট্রি ক্লিনআপ জিনিসটা কি? এই যে আমার যে প্রতিনিয়ত বিভিন্ন টেম্পোরারি ফাইল, বিভিন্ন কুকিজ, বিভিন্ন ধরনের কি তোমার হচ্ছে যে যেই ফাইলগুলো আসলে আমাদের দরকার নাই, এগুলো যে ক্রিয়েট হইতেছে, এই ফাইলগুলো কিন্তু আসলে আমাদের কি জায়গা খাইতেছে বা বলতে গেলে পরে কি আমাদের স্পেস কি এগুলো নষ্ট করতেছে। তো এই যে আমাদের স্পেসগুলো যে তারা নষ্ট করতেছে, এটা একটা সমস্যা না?
এটা একটা বিশাল সমস্যা না? যে আমাদের স্পেসগুলো নষ্ট হওয়ার ফলে কি হইতেছে, আমাদের কি বলে অযথা কি মানে বিভিন্ন ফাইল এখানে রয়ে যেতেছে, যেগুলো আমাদের দরকার নেই বা যেগুলো আমাদের মানে এখন কোনো মানে প্রয়োজন নেই, এগুলো রয়ে গেছে। এই জিনিসগুলা আমাদের কি স্পেস খায় এবং আমাদের কম্পিউটারকে কি মানে ধীরগতির করে ফেলে বা স্লো করে ফেলে। এই জন্য কি রেজিস্ট্রি ক্লিন আপ, রেজিস্টার মানে কি তুমি একদম রেজিস্টার থেকে যদি তুমি কি কোনো একটা ফাইল ডিলিট করতে চাও, আমরা তো আজকে দেখবো ফাইল ডিলিট আর ফাইল মানে একটা ফাইল ইনস্টল এবং আনইনস্টল প্লাস ডিলিটও দেখবো, তো ওইখানে আমরা দেখবো, ঠিক আছে, সমস্যা নেই। তো এই জন্য রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যারটা ইউজ করতে হবে, যেটার মাধ্যমে কি তুমি বিভিন্ন এইসব ফাইল যেগুলো তোমাদের দরকার নাই বা যেগুলো তোমার মানে তোমার রেজিস্টারে শুধু শুধু তোমার স্পেস খাইতেছে, ওগুলোর জন্য কি তুমি ক্লিন করতে পারো। বুঝতে পারছো? দেন নেক্সট আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এছাড়াও প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়, যেটা মাত্র বললাম টেম্পোরারি ফাইল, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, খুবই ইম্পর্টেন্ট। টেম্পোরারি ফাইল তৈরি হয়। এই টেম্পোরারি ফাইলটা কি? টেম্পোরারি ফাইলটা হচ্ছে তুমি যখন ওই যে বিভিন্ন সফটওয়্যার রান করো, তখন কি বললাম, ওই ওই সফটওয়্যারগুলো রান করার জন্য, ওই সফটওয়্যারগুলো সঠিকভাবে বা ঠিকভাবে রান করার জন্য ওই যে সফটওয়্যারটা বানাইছে না যারা ডেভেলপার, ওরা কিছু ফাইল দিয়ে দেয় যে তুমি যখন ওই সফটওয়্যারটা ওপেন করবা বা ওই সফটওয়্যারটা রান করবা, তখন কিছু ফাইল তুমি চাও নাই বাট কি অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, অটোমেটিক্যালি কি রান হবে। তুমি যারা প্রোগ্রামিং একটু হলেও দেখছো বা প্রোগ্রামিং টাইমে তোমরা দেখবা, সি প্রোগ্রামিং বিশেষ করে সি প্রোগ্রামিং এর টাইমে তুমি যখন একটা ফাইল সেভ করো, সেভ করে যখন রান করবা, তখন অটোমেটিক্যালি আরেকটা ডট ও নামের মেবি একটা ফাইল ক্রিয়েট হয়। কেন? কারণ ওইটা হচ্ছে ওইটা টেম্পোরারি ফাইল। তুমি যখন ব্যাকগ্রাউন্ডে এটা রান করো, ওই জিনিসটাও কি রান অবস্থায় থাকে ব্যাকগ্রাউন্ডে। তো এই যে এই জিনিসগুলো, এগুলো কি হচ্ছে টেম্পোরারি ফাইল, এবং তুমি এগুলো নিজেরা তুমি জীবনে তৈরি করো না। তুমি কি এই যে আমি নোট অ্যাপটা রান করছি, নোটের জন্য যে সকল টেম্পোরারি ফাইল ওপেন হওয়া দরকার, এটা অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডে চলতেছে, অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডে চলতেছে। তো এই যে এগুলো কিন্তু আসলে টেম্পোরারি ফাইলগুলো কিন্তু আমার সবসময় লাগে না। আমার কখন লাগবে টেম্পোরারি ফাইল? এই যে আমার নোট অ্যাপটা এখন রানিং, এখন আমার কি নোট অ্যাপের টেম্পোরারি ফাইলগুলো প্রয়োজন আছে। বাট মনে করো তোমার অন্য একটা সফটওয়্যার, যেমন ধরো যে একটা ক্যাপকাটের কি আমার এখন টেম্পোরারি ফাইলগুলো কোনো দরকার আছে? না। বা মনে করো আমি আর ক্যাপকাট চালাই না, আমি ক্যাপকাট একদম কি মানে আমার দরকার নেই, তো আমার কিন্তু তখনও কি আর প্রয়োজন হয় না। আচ্ছা দাঁড়াও তো, এই লাইটটা দিলে কি ভালো দেখায় নাকি? লাইটটা দিলে একটু উজালা আসে, বাট আমার বোর্ডে লাইট পড়ে, থাক অন্ধকারেই দেখো। কারণ এখন কয়টা বাজে জানো? রাতের 5:16 বাজে, মানে ভোর আর কি, ভোর হয়ে গেছে। যাই হোক, আসো আমরা পড়ি। তো বুঝতে পারছো কেন 5:16 বাজে? এই কাহিনী বলতেছি, লাস্টে বলতেছি, সমস্যা নেই। আচ্ছা, টেম্পোরারি ফাইল মানে কেন বাজে না, মানে এই টাইমে কেন মানে আবার তোমরা তো দেখতেছিলে ওই 8টার দিকে নিতেছিলাম, তাহলে সরি 6টার দিকে, তাহলে আবার এখন কেন আসছি, এই কাহিনী লাস্টে বলতেছি। অনেকদিন এই ফাইলগুলো মুছে দিলে, অনেকদিন এই ফাইলগুলো না মুছে দিলে হার্ড ডিস্কের অনেকটা জায়গা দখল করে। যে হার্ড ডিস্ক মানে কি, যেই জায়গাতে আমরা কি মেইনলি আমাদের স্টোরেজটা, হার্ড ডিস্ক হচ্ছে আমাদের স্টোরেজটা, হার্ড ডিস্কে কি অনেকটা জায়গা দখল করে রাখে এবং কম্পিউটার গতিকে ধীর করে দেয়, কম্পিউটারের গতিকে কি করে ধীর করে দেয়। আরেকটা জিনিস, তুমি যদি নোট করতে চাও, অবভিয়াসলি তুমি নোট করবা কোনগুলা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তুমি নোট করে রাখতে পারো। এছাড়া তোমার আসলে নোট করার দরকার নাই, তুমি জাস্ট যদি স্লাইডগুলো ভালো মতো গো থ্রু করো, তাহলে তোমার হয়ে যাবে। কারণ এখন নোটের কোনো এই ক্লাসগুলোতে নোটের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। বাট তুমি তোমার সুবিধার্থে অবভিয়াসলি ইম্পর্টেন্ট লাইনগুলো নোট করে রাখতে পারো, যেগুলো যে আমি ডাকা দিতেছি, এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসবে, এগুলো থেকে কোশ্চেন আসবে। গেল। আচ্ছা, তো সবারই উচিত কি সফটওয়্যারের সাহায্যে নিয়ে টেম্পোরারি ফাইলগুলো মুছে দেওয়া, এতে হার্ড ডিস্কের বেশ খানিকটা জায়গা খালি হবে, আবার কি কম্পিউটারে কাজ করার গতিও বেড়ে যাবে অনেক। ইদানিং ইন্টারনেট ব্যবহার করা ছাড়া আইসিটি যন্ত্রের ব্যবহার কল্পনা করা যায় না। ইন্টারনেট ব্যবহার করলে তোমার ইন্টারনেট ব্রাউজারের, এই যে তোমার ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে অনেক কিছু কুকিজ ও টেম্পোরারি ফাইল জমা হয়, যেটা আমি বলছিলাম। তাহলে এই কুকিজ আর টেম্পোরারি ফাইলটা কি মনে আছে তো? ওই যে তোমার বিভিন্ন ডাটা, ওই যে তুমি ওয়েবসাইটে ঢুকতেছো, ওইটার মধ্যে কি তোমার বিভিন্ন ডাটা ওরা কি স্টোর করে রেখে দেয়, ওইটাই হচ্ছে কি বিভিন্ন কুকিজ। তুমি ওই যে যখন দাও অ্যাকসেপ্ট অল কুকিজ, ওইটাতে। আর টেম্পোরারি ফাইল কি, ওই যে সেম, ওই যে তোমার যে তুমি ওয়েবসাইটে ঢুকতেছো, ওইটা রান করার জন্য যেই ফাইলগুলো তোমার ব্যাকগ্রাউন্ডে ওপেন রাখা প্রয়োজন বা ব্যাকগ্রাউন্ডে থাকা উচিত, ওগুলা কি তারা ক্রিয়েট করে ফেলে। গেল। এতে আইসিটি যন্ত্র ক্রমান্বয়ে ধীর হয়ে যায়। প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর ক্যাশ মেমোরি কি পরিষ্কার বা করা বা একান্ত প্রয়োজন। আর কিছুদিন পর না আসলে সপ্তাহে অ্যাটলিস্ট একবার, ঠিক আছে, সপ্তাহে একবার। এটা কিন্তু একবার নবী থেকে আসছিল, তাই আমি এটা লিখে দিলাম। সপ্তাহে একবার তুমি অবশ্যই কি কি করবা, তোমার যেই ক্যাশ মেমোরি আছে এগুলো কি তুমি মুছে ফেলবা বা পরিষ্কার করবা। কিসের মাধ্যমে মুছবা? এই যে এটাই এখানে আছে, দেখো কোথায় জানি, হ্যাঁ এখানে আছে। অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার ও অ্যান্টি ম্যালওয়্যার ছাড়া বর্তমান আইসিটি ডিভাইস ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমি বলতেছি কেন। এ ধরনের সফটওয়্যার একটি গুরুত্বপূর্ণ কাজকর্ম যার মাধ্যমে কাজকর্ম করে আর কি, যার মাধ্যমে আইসিটি যন্ত্র ব্যবহারকারীগণ তাদের যন্ত্রে ভাইরাস সহ ম্যালওয়্যার বা স্পাইওয়্যার আক্রমণ থেকে রক্ষা পান। কি ভাইরাস সহ ম্যালওয়্যার বা স্পাইওয়্যার আক্রমণ থেকে কি রক্ষা পান? কিসের মাধ্যমে? বিভিন্ন অ্যান্টিভাইরাস, স্পাইওয়্যার, ম্যালওয়্যার সফটওয়্যার দ্বারা, ঠিক আছে। এই জিনিসগুলো আসলে কি দেখো, ওই যে সবখানে আসলে কি
দুষ্ট মানুষ আছে, বা বলতে পারো কি আজাইরা মানুষ আছে। তো ওরা করে কি, ওরা ইচ্ছা করে একটা ওয়েবসাইটে, একটা সফটওয়্যারে, বা তুমি যে কোনো যে ক্র্যাক নামাও না, বিশেষ করে এই ক্র্যাকের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলাটা হয়। ক্র্যাকের মধ্যে দেখো, ক্র্যাক তো আলটিমেটলি কি একটা চুরি করা জিনিসই বলতে পারো, বাকি একটা হচ্ছে এমন, মানে ওটা আসলে তোমার কি রিয়েল অ্যাক্সেস না, তুমি তো আর এমন না যে রিয়েল বা মানে সত্যিকার ওটা কিনে নিছো, ওটা কিন্তু তোমার কি, ওটা হচ্ছে তোমার 2 নম্বরের সফটওয়্যার, তুমি হচ্ছে এটা পাইরেসি করতেছো, তুমি পাইরেসি করতেছো। তো এই পাইরেসিটা তো একটা বলতে পারো হ্যাকার বা যে ক্র্যাক করে ওরাই তো করে। তো ওরা কি আসলে মানে নৈতিক নৈতিক মানুষ না, কিন্তু ওরা অনৈতিক মানুষ। বাট ক্র্যাক উচিত কিন্তু। আচ্ছা, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। ক্র্যাক কিন্তু উচিত, কারণ ক্র্যাক যদি না থাকতো তাহলে মানুষ এত সফটওয়্যার ব্যবহার করতো না, কারোই ঠেকা পড়ে নাই এত সবগুলো সফটওয়্যার কিনা কিনা ব্যবহার করে। তো ক্র্যাক এই জন্য প্রয়োজন। ইভেন কয়েকটা গেমের কোম্পানি বলতে পারো, ওরা কি করে জানো, ওরা ইচ্ছা করে অ্যাক্সেস দিয়ে দেয় যে ভাই তোরা ক্র্যাক কর, কারণ ভাই ক্র্যাক না করলে তো আমার গেম কেউ খেলবে না, না খেললে বুঝবে কেমনে, যাদের খেলতে খেলতে ভালো লাগবে তো ওরাই তো কিনবে। এই জিনিসটা এমন। তো এই যে যারা ক্র্যাক করতেছে, ওরা কি করে, ওই যে কিছু অনৈতিক মানুষ আছে, ওরা ক্র্যাকের ভিতরে কি ইচ্ছা করে কিছু ফাইল দিয়ে দেয়, কিছু ভাইরাস দিয়ে দেয়, যেটা তোমার কি কম্পিউটারকে কি করতে পারে, স্লো করে দিতে পারে, যেটা তোমার কম্পিউটারে কি বিভিন্ন ফাইলে সমস্যা করতে পারে, যেটা তোমার কি করতে পারে, তোমার কম্পিউটারের যেই ইয়েগুলো আছে, সফটওয়্যারগুলো আছে, ওটার মধ্যে কি মানে ঝামেলা লাগিয়ে দিতে পারে, এই কাহিনীগুলো করতে পারে। আবার তোমার বিভিন্ন ডাটা ওগুলো চুরিও করে ফেলতে পারে। ওই যে আমরা পড়ছিলাম না, অটো শর্টকাট হয়ে যায়, অটো ইয়ে হয়ে যায়, এগুলো কি, এগুলো আসলে কিসের জন্য, ভাইরাস ম্যালওয়্যারের জন্য, যেগুলো কি কোনো খান থেকে আইসা পড়ছে। ওই যে পেন ড্রাইভ ঢুকাইতো, ওই যে অয়নের কাহিনী আমরা বললাম না, পেন ড্রাইভ ঢুকাইতো, তার মানে কি পেন ড্রাইভে এমন ফাইলই নিছে যেটার জন্য কি ওর হচ্ছে কি কম্পিউটারে ভাইরাস বা কি এগুলা ম্যালওয়্যার এগুলো এসে পড়ছে। এখন উপরের যে ইয়েগুলো তাহলে এন্টি ভাইরাস, এন্টি স্পাইওয়্যার, এন্টি ম্যালওয়্যার, এগুলা কি আসলে এন্টি কথাটা মানে কি, না না, তার মানে যেই সফটওয়্যারগুলো আমার এই যে ভাইরাস, এরপর কি ম্যালওয়্যার, এরপর বলতে পারো কি এই স্পাইওয়্যার, এই জিনিসগুলো থেকে যেই যেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কি আমাদের রক্ষা করবে, ওগুলা কি হচ্ছে এই এন্টি ভাইরাস, এন্টি স্পাইওয়্যার, এন্টি ম্যালওয়্যার। ভাই জ্বরের জন্য শরীরটা এমন ব্যথা, একটু আগে না পাইসটা খাইছি। আচ্ছা সমস্যা নেই, চলো ক্লাস তো নিতে হবে, ক্লাস থামানো যাবে না। যাই হোক, তো এরপর হচ্ছে কি, তাহলে এগুলা কি করে, এগুলা মেনলি এমন অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলা প্রতিনিয়ত কম্পিউটারকে স্ক্যান করে বা কম্পিউটারের ফাইলগুলো কি স্ক্যান করে করে দেখে যে তোমার ওই মানে যেই ফাইলগুলো রান করতেছে ওগুলোর মধ্যে কি কোনো ভাইরাস আছে নাকি, কোনো স্পাইওয়্যার আছে নাকি, কোনো ম্যালওয়্যার আছে নাকি। যদি এগুলো ডিটেক্ট করতে পারে, ওরা কি করে এগুলা সাথে সাথে মুছে দেয়, বাকি রিমুভ করে দেয় ফাইলগুলো। তো এই জন্য কি আমাদের এই সফটওয়্যারগুলো প্রয়োজন, এবং এইগুলারও জানো এগুলারও কিন্তু ক্র্যাক পাওয়া যায়। বাট আমি বলবো অ্যান্টিভাইরাস, অ্যান্টিস্পাইওয়ার, অ্যান্টিম্যালওয়্যার এগুলো আসলে ক্র্যাক ভার্সন ইউজ করা উচিত না, কারণ এগুলো তো আসলে তোমার বাঁচাইতেছে। তো যেগুলো তোমার বাঁচাইতেছে তুমি যদি ওইটাই 2 নম্বরে করে ইউজ করো তাহলে তো ঝামেলা। কারণ বলতে পারো তোমার পুলিশ, কারণ পুলিশ যদি 2 নম্বর হয় তাহলে তো বহুত ঝামেলা। যদিও যাই হোক, যেটাই বললাম ওটা কিন্তু ঝামেলা। এই জন্য যে আমাদেরকে নিরাপত্তা দিবে ওর তো ভালো হইতে হবে। তো এই জন্য আমাদের ওইগুলো কি অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে ইউজ করা উচিত। গেল, পাশাপাশি নির্বিঘ্নে তাদের যন্ত্র বা যন্ত্রগুলো ব্যবহার করতে পারেন। সবচেয়ে মজার ব্যাপার, এখন অনেক অ্যান্টিভাইরাস এবং অ্যান্টিম্যালওয়্যার বা অ্যান্টিস্পাইওয়্যার বিনামূল্যে, এই যে অনেকগুলো ফ্রি সফটওয়্যার আছে বিনামূল্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়। সফটওয়্যার ইন্টারনেটের মাধ্যমে আপডেট করা যায় এবং অ্যান্টিভাইরাস আর অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যারগুলো আপডেট করা বা হালনাগাদ, আপডেটের বাংলা হচ্ছে হালনাগাদ, হালনাগাদ করা খুবই জরুরি। কারণ দেখো এগুলো মূলত কি ভাইরাস স্ক্যান করতেছে না, এবং ভাইরাস কি তোমার মনে করো যে 20 বছর আগে যেটা ছিল এখনই ওটা না। এই যে করোনা ভাইরাস, এটা কি আগে ছিল 10 মানে 30 বছর আগে ছিল না, কিন্তু একদম নতুন ভেরিয়েন্ট না। এবার আরো যে নতুন ভেরিয়েন্ট আসতেছে না, সেম এই ভাইরাসগুলো কি প্রতিনিয়ত আপডেট হইতেছে। ওরা যারা ভাইরাস বানায় বা যারা ভাইরাস ক্রিয়েট করছে ওরা নতুন নতুন ভাইরাস ক্রিয়েট করতেছে। তো এই ভাইরাসগুলো যেগুলো ক্রিয়েট হইতেছে ওগুলা কি আমাদের ডিটেক্ট করার জন্য সফটওয়্যারে কি ওরকম মানে ওরকম অ্যাবিলিটি থাকা লাগবে না, বা ওরকম ফাংশনগুলো থাকা লাগবে না। এই জন্য কি আমাদের অবভিয়াসলি এই সফটওয়্যারগুলো কি হালনাগাদ বা আপডেট অবস্থায় থাকা লাগে। কারণ আপডেট যখন দাও তোমার তখন কি হয়, ওই ভাইরাসে স্ক্যান করার বা ওই ফাংশনটা অ্যাড হয়ে যায়। নতুন যে ভাইরাসগুলো আসছে বা ওই কোম্পানির যে নতুন ভাইরাসগুলো মানে বুঝতে পারছে যে এগুলো ডিটেক্ট করা লাগবে, ওগুলো কি তারা অ্যাড করে দেয় যেন ওই ভাইরাসগুলো কি তোমার মানে কি বলে ডিলিট হতে পারে, বাকি তোমার যেন না থাকে। বুঝতে পারলা? গেল। এরপর হালনাগাদ বা আপডেট অ্যান্টিভাইরাস ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার অত্যন্ত জরুরি। যে হালনাগাদ বা আপডেট ছাড়া, তো এটা কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। গেল, দেন কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য প্রায় সব ব্যবহারকারীদের এই যে ইম্পর্টেন্ট 2টা লাইন, ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টর, ডিস্ক ডিফ্র্যাগমেন্টার বা ডিফ্র্যাগমেন্টরও বলতে পারো, ডিফ্র্যাগমেন্টার ব্যবহার করে থাকে। এটা আসলে কি খুবই ইম্পর্টেন্ট বোঝা। প্রথমত ডিস্ক ক্লিন আপ, তুমি কথাটার মধ্যে দেখতেছো ডিস্ক ক্লিন আপ, তাহলে ডিস্ক ক্লিন আপ মানে কি বুঝাবে, কিছু একটা ক্লিন করা না। তার মানে এই সফটওয়্যারটা দ্বারা এই সফটওয়্যারটা দ্বারা এই সফটওয়্যারটা দ্বারা এই সফটওয়্যারটা দ্বারা কি হইতেছে আসলে, এই বেটা আজকে ইয়ের এই অবস্থা কেন, এটা আসলে কি করতেছে, এটা তোমার বিভিন্ন ফাইল
এটা তোমার বই যদি থাকে না, বইয়ের উপরে রেখে রাখবা, কারণ এটা কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউ আসবে। প্লাস হচ্ছে যদি তোমার কম্পিউটার রক্ষণাবেক্ষণ থেকে তোমার শর্ট কোশ্চেন আসে, তখন কিন্তু এটা লিখতে হবে। বিভিন্ন ফাইল, বা বলতে পারো বিভিন্ন অপ্রয়োজনীয় ফাইল, বিভিন্ন অপ্রয়োজনীয় ফাইল, অপ্রয়োজনীয় ফাইল বা টেম্পোরারি ফাইল। টেম্পোরারি ঠিক আছে না বানান? টেম্পোরারি, ভাই আর বানান একটু ঝামেলা যদিও। টেম্পোরারি ফাইল না পাকাইছি তো এই যে এখন আস্তে আস্তে গরম লাগতেছে। বলছিলাম না জ্যাকেট পরে রাখছি, এসি টেসি সব অফ। পুরো আমাদের স্টুডিওতে কিন্তু আসলে এসি অফ রেখা ক্লাস না খুবই ঝামেলা। টেম্পোরারি ফাইল ডিলিট করে, এটা হচ্ছে কি তোমার এটার কাজ, এটা কিসের কাজ? এটা হচ্ছে ডিস্ক। কি রে ভাই, এখানে কি লাগাই রাখছে? ওই দেখো, এটা যদি কারো পায়ে ঢুকে, তোমার রেদন ভাইয়ের পায়ে ঢুকলে সোয়াদটা তো খাওয়াই দিত। এটা পুরা পিন মনে একটা ভাই, কি যে ফালায় ওরা নিচে, ওরাই জানে ভাই, পা কেটে যেত এটা। এইটা হচ্ছে এটা ডিস্ক ক্লিন আপের কাজ। এবার আসো ডিস্ক ডিফ্র্যাগমেন্টর। এটা তোমরা বাংলা লেখো। এটা কি করে আসলে? এটা হচ্ছে তোমার তোমার যে ডিস্কগুলো আছে বা তোমার যে ফাইলগুলো আছে, ওগুলাকে বিন্যস্ত করে রাখে বা সাজায় রাখে। এগুলো কি ডিস্ক বা ফাইল সুবিন্যস্ত, সুবিন্যস্ত বানান ঠিক আছে নাকি? সুবিন্যস্ত বাকি সাজিয়ে রাখি, সুবিন্যস্ত বাকি সাজিয়ে রাখি, ঠিক আছে। এখন আমার এটা খোলাই রাখবে, নাহলে কি আই ক্যান টেক ক্লাস। এসি ছাড়া যাবে না, এসি ছাড়লে ভাইয়ের জ্বর আবার 12টা বেজে যাবে। যাই হোক, আচ্ছা, তো কি বলছিলাম, এটা কি সাজায় রাখে, এই যেটা হচ্ছে ওটার কাজ, মানে ডিফ্র্যাগমেন্টর। এই যে তোমার মনে করো আমি যদি ইয়েতে যাই, এই যে আমি যদি আমার কি বলে যে ফোল্ডারে যাই, দেখছো একটা ফোল্ডারের পর একটা ফোল্ডার, একটা ফোল্ডার যাচ্ছে আর একটা ফোল্ডার, এই যে ডিস্ক, প্রত্যেকটা ডিস্ক আলাদা আলাদা করে সাজানো, কি বলে লোকাল ডিস্ক ডি, লোকাল ডিস্ক সি। আবার ওইটার ভিতরে কি থাকে, একটা নিউ ফোল্ডার, বা কি মনে করো এইচএসসি কি বলে এসএসসি 27, এরপর কি আবার এসএসসি 28, ওইটার ভিতরে গিয়ে কি আবার লেকচার 1, আবার কি আইসিটি ম্যাথ, এরকম একটা কি বলে ফাইল। তো এই যে ফাইল বাই ফাইল যে সাজায় রাখতেছে, এটাই হচ্ছে কি ডিস্ক ডিফ্র্যাগমেন্টরের কাজ, যে ফাইল বাই ফাইল সুবিন্যস্ত করে রাখে, ফাইল বাই ফাইল কি সুবিন্যস্ত করে রাখে। তো এই যে এখন যদি আমরা এটা দেখি, তাহলে এটা হচ্ছে এটা ডিস্ক ডিফ্র্যাগমেন্টর ব্যবহার করে থাকে। এই প্রোগ্রামগুলো সাধারণত এই যে অপারেটিং সিস্টেমের সাথে, এগুলো কই থাকে? এগুলো অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে, কারণ এগুলা প্রত্যেকটা কম্পিউটারের জন্য, প্রত্যেকটা ডিভাইসের জন্য, বা মানে প্রত্যেকটা পিসির জন্য কি এগুলো দরকার। এই জন্য কি অপারেটিং সিস্টেমের সাথে এগুলো দিয়ে দেয়। নাহলে তুমি কি কম্পিউটারের মানে কম্পিউটারের মধ্যে যদি অপারেটিং সিস্টেম না থাকতো, তোমার আলাদা ডাউনলোড করা লাগতো, এবং আলাদা তুমি যদি ডাউনলোড না করতে, তাহলে কি হতো? তাহলে কিন্তু তোমার কি সমস্যা হতো, এবং তুমি বলতে পারো যে ওই যে তোমার কি বলে এগুলা ছাড়া যারা হচ্ছে মনে করে এতটা পারে না, বা যারা হচ্ছে কি একটু আইলসা টাইপের, যে না আমি ডাউনলোড করবো না, ওদের কিন্তু পিসি স্লো হয়ে যেত, বা ওদের কি সমস্যা হতো। এই জন্য এগুলা যেগুলা কম্পিউটারের এসেনশিয়াল ফাইল, এগুলো কিন্তু এসেনশিয়াল অ্যাপ্লিকেশন বলতে পারো, এগুলো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারই বলতে পারো। এই অ্যাপ্লিকেশনগুলো কি, সফটওয়্যারগুলো কোথায় ইয়ের সাথে কি অ্যাড থাকে, অপারেটিং সিস্টেমের সাথে অ্যাড থাকে। তাহলে এগুলো অপারেটিং সিস্টেমের সাথে সফটওয়্যার দুটো হার্ড ডিস্কের জায়গা, এই যে দেখো হার্ড ডিস্কের কি করে, দুটো হার্ড ডিস্কের জায়গা খালি করে, এবং কি ফাইলগুলো এমন ভাবে সাজায় যাতে কি কম্পিউটারের গতি বজায় রেখে কি কাজ করতে পারে। তাহলে এই যে এই জায়গা খালি করতে পারে, এই কাজটা কে করে? জায়গা খালি করতে পারে, এই কাজটা করে হচ্ছে ডিস্ক ক্লিন আপ। আর এই যে ফাইলগুলো সাজায় রাখে, এটা কে করে? এটা করে হচ্ছে আমার, এটা কই দিব, এটা করে হচ্ছে আমার কি এই যে ডিস্ক ডিফ্র্যাগমেন্টর, বুঝছো? তাহলে ওরা হচ্ছে ফাইলগুলোকে সাজায় রাখে, বাকি সুবিন্যস্ত করে রাখে, একটা ফোল্ডারের পর একটা ফোল্ডার, একটা ফাইলের পর একটা ফাইল, এরকম গেল। নেক্সট আমরা যদি যাই, এবার হচ্ছে কি আমরা এই যে একটু পর্যন্ত পার্ট পড়ছি, তোমাদের অনেকেরই কি মানে ভাবতে পারো যে দেখো, তুমি যদি আসলে এটা না বুঝো যে তোমার কোশ্চেন কোত্থেকে আসবে, তোমার কোথা থেকে কি কোশ্চেন করা হবে, তাহলে কিন্তু আসলে ভালো মতো কি তুমি মানে বলতে পারো যে মনে থাকবে না, বা মেইনলি অনেকে পইরা যায় সবই, বাট কোশ্চেন কোত্থেকে আসে এটাই বুঝে না। এই জন্য আমরা কি করতেছি, আমরা বিটুপিতে বেসিক থেকে তোমাকে যেহেতু পড়াচ্ছি, আমরা এই যে একটা পার্ট পড়ছি, এই পার্ট থেকে আমাদের কিরকম এমসিকিউ আসতে পারে কুইজ আকারে,
এরকম ভাবে কি আমরা স্লাইডগুলো রাখছি, আমরা স্লাইডগুলোতে এরকম জিনিসগুলো অ্যাড করছি যে তোমাকে প্রত্যেকটা ক্লাসে ওই যে টপিকটা তুমি পড়তেছো ওই টপিকটা থেকে কিছু কোশ্চেন কি প্র্যাকটিস করে দেওয়া হবে, এই জন্য যেন তুমি যখন নিজে প্র্যাকটিস করতে পারবে বা তোমার যখন কি প্র্যাকটিস করতে হবে তুমি যেন বুঝতে পারো যে না আমার এই জায়গা থেকে কোশ্চেন আসতেছে বা আমার এই জায়গা থেকে বেশি কোশ্চেন আসে, এখান থেকে বোর্ডের কোশ্চেনগুলো আসে, এগুলো যেন বুঝতে পারো। এই ক্যামেরায় কি এটা বাজে লাগে নাকি লাইটের জন্য? ঠিক আছে, এই জন্য কি তোমাকে কি কিছু প্র্যাকটিস করে দিব। এবং তোমার কাজ কি জানো, ভাইয়া তো রেকর্ডে নিতেছি, ভাইয়া তো লাইভে নিচ্ছি না, তোমার কাজ হচ্ছে এই যে যখন আমি এমসিকিউতে শুরু করব আমি তো একটু হইলেও টাইম নিব, তাই না? এই যে আমি এখনো কিন্তু টাইম নিচ্ছি, তুমি সাথে সাথে কোশ্চেনটা পড়বা এবং নিজে অ্যান্সার করার চেষ্টা করবা। তুমি একটা খাতা নিয়ে বসছো না, খাতার মধ্যে তুমি এই এই এমসিকিউর কাজটা করবা কি লাস্ট পেজে, একদম লাস্টে, তোমার খাতার লাস্টে চলে যাবা, লাস্টে গিয়ে ওইখানে যখনই আমি এমসিকিউ নিয়ে বসবো এক মানে বা স্টার দিবা, স্টার দিয়ে তুমি নিজেই উত্তরটা লিখবা, জাস্ট উত্তরটা লেখা রাখো এরপর মিলাবা যে কি ভাইয়ার সাথে মিলছে নাকি। এভাবে তোমার কি হবে, আমার সাথে প্র্যাকটিসটাও হয়ে যাবে, প্লাস কি তুমি যেই টপিকগুলো পড়তেছো নিজেই বুঝতে পারবা যে তোমার এখান থেকে কি রকম কোশ্চেন আসে, তোমার কোন টপিকটা বেশি করে পড়া লাগবে। ঠিক আছে, তো এই জন্যই ভাইয়া বলছিলাম ভাইয়ার সাথে মনোযোগ দিয়ে ক্লাস করো, এমনি সব কভার হয়ে যাবে। ঠিক আছে, গেল। আসলে আমাদের ফার্স্ট কোশ্চেন, ডিস্ক ক্লিন আপের কাজ কি? ডিস্ক ক্লিন আপের কাজ কি? তো আমরা কি দেখছি ডিস্ক ক্লিন আপ কি করে, কথার মধ্যেই আছে ক্লিন আপ, কথার মধ্যে আছে ক্লিন আপ। ক্লিন আপ মানে কি কিছু ক্লিন করা না, ক্লিন করা, ক্লিন করা তার মানে কি এগুলা টেম্পোরারি ফাইল বা যেই ফাইলগুলো আসলে আমাদের দরকার হচ্ছে না ওগুলোকে কি হার্ড ডিস্ক থেকে মুছে দেয়। তো এর কাজ কি, মেমোরির জায়গা বাড়ানো। দেখো মেমোরির জায়গা কিন্তু আসলে বাড়ায় না, ও স্টোরেজ বাড়ায়, স্টোরেজ মানে ও হচ্ছে স্টোরেজ বাড়ানো, কিন্তু মেমোরির জায়গা কিন্তু বাড়াইতেছে না। মেমোরি কোনটা, দেখো মেমোরি আসলে দুইটা, কিন্তু একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটা হচ্ছে র্যাম, যেটা হচ্ছে র্যাম। এই যে আমার বিভিন্ন মনে করো র্যামটা আসলে কি আমি তোমাকে বলি একটু, র্যাম হচ্ছে এই যে আমার বিভিন্ন সফটওয়্যার রানিং না, এই সফটওয়্যারগুলো যে রানিং বা রান করতেছে, নোট রানিং, ব্যাকগ্রাউন্ডে ক্রোম ওপেন আছে, আরো বিভিন্ন সফটওয়্যার রান আছে, এইগুলা প্রসেসটা র্যামে হয় যেটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটার মধ্যে কি তোমার যখনই আমি সফটওয়্যারটা ক্লোজ করে দিব ওই মেমোরিগুলো লস হয়ে যাবে, এটা কখনো থাকবে না। বাট হার্ড ডিস্কটা কি, হার্ড ডিস্ক হচ্ছে তোমার বলতে পারো মানে মানে কি বলে এটা, একটা তো টেম্পোরারি, আরটা মনে করো ওইটাতে মানে সবসময় ওই জিনিসটা থাকবে, ওই জিনিসটা আমি যেটা রাখতে চাই ওইটা কি সংরক্ষিত হয়ে থাকবে। তো মেমোরির জায়গা বাড়ানো আসলে কি ডিস্ক ক্লিন আপের কাজ তুমি বলতে পারো না, ও তো জায়গা মানে ক্লিন করে, বাট ক্লিন করার জন্য কি হয় আমার ডাইরেক্ট কি বলে ইয়ে থেকে আসে, বইয়ের মধ্যে আছে আমি দেখাইছি দেখবা, কম্পিউটারের কাজের গতি স্থিতিশীল করা না, কম্পিউটারের কাজের গতি বাড়ানো, কম্পিউটার কি কাজের গতি বাড়ানো, এইটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন বলতে পারো ভাইয়া কেন মেমোরি কেন বাড়ানো হইলো না, এই যে তুমি এখানে যাও, এই স্লাইডে যাও, এই যে ডিসক্রিন কাজে যাও, এরপর হচ্ছে এখানে কই যেন একটা লাইন ছিল না তোমার, হচ্ছে এই যে এখানে এখানে ছিল এই যে গতিকে ধীর করে দেয়, সেই জন্য আমাদের সবার উচিত সফটওয়্যার টেম্পোরারি, ওটা গেল। ধরো আরেকটা লাইন আছে, এই যে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার বা ডিস্ক ক্লিন আপ সফটওয়্যার কি কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য কাজ করে, এই জায়গা থেকে। এই জন্য আমার কি ওই মেমোরির জায়গা হয় না, কারণ আমি কি বললাম মেমোরির মধ্যে কিন্তু র্যামও পড়ে হার্ড ডিস্কও পড়ে। যদি এটা বলতো না, এটা যদি বলতো যে ডিস্ক ক্লিন আপের কাজ কি, ডিস্ক ক্লিন আপের কাজ হচ্ছে যদি এইটা উল্লেখ করে দিত যে হার্ড ডিস্কের জায়গা বাড়ানো, হার্ড ডিস্কের জায়গা বাড়ানো, মেমোরির জায়গা না বাড়ায় যদি বলতো হার্ড ডিস্কের জায়গা বাড়ানো, তখন আমার অ্যান্সারটা কি হতো হার্ড ডিস্কের জায়গা বাড়ানো অবশ্যই। বাট এখানে যেহেতু হার্ড ডিস্কের জায়গা বাড়ানো নাই, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে কম্পিউটারের কাজের গতি বাড়ায়, তাহলে এটা কিন্তু এই জিনিসটা হবে কম্পিউটারের কাজের কি গতি বাড়ানো। গেল নেক্সট আমরা যদি যাই, ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ কোথায় জমা হয় বলো তো? বারবার বলছি ভাইয়া, ভাই কিন্তু এটা মুখে বলে দিচ্ছি যেন তোমার কি মনে থাকে। তো এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করতেছি বা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতেছি, আমরা যে অ্যাকসেপ্ট অল কুকিজ দিতেছি, এটা কোথায় জমা হইতেছে? আমাদের যে ব্রাউজারটা, আমাদের যে ব্রাউজার আছে এক বেটা, আমাদের যে ব্রাউজার আছে, ব্রাউজারের কি ক্যাশ মেমোরিতে জমা হচ্ছে। ক্যাশ মেমোরিতে জমা হচ্ছে, তাহলে এটা কি হবে ক্যাশ মেমোরি। এই বেটা মেমোরি বানা কি ভুল লেখছি, ছি 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 ছি, যদিও এটাও শিওর না ওটা ঠিক নাকি, মেমোরি কেম নয়, মেমোরি তো হবে, মেমোরি তো হবে তাই না, ক্যাশ মেমোরি। আপাতত দাঁড়াও মেমোরি বানানো ইংলিশটা দাঁড়াও ধরো লেখমই না আমি বাংলায়, বাংলার গোষ্ঠী সরি বাংলার গোষ্ঠী কি লিখি না, মানে আমি বাংলা বানান পারি না, ইংলিশটাই লিখি। এই বেটা মেমোরি, ঠিক আছে, তাহলে কোথায় জমা হয় ক্যাশ মেমোরিতে, ক্যাশ মেমোরিতে। গেল দেন নেক্সট আমরা যদি যাই, কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? কাজ করার গতি বজায় রাখার জন্য কি, কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটা বলতো, কোনটা বলতো? পড়ছি না আমরা, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, দেখছো সকল বোর্ড 2020 আসছে এটা। কোথায়? ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টর, ডিস্ক ক্লিন আপ ও কি ডিস্ক ডিফ্র্যাগমেন্টর, ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টর।
নেক্সট যদি আমরা যাই হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য, এই যে এখানে দেখছো উল্লেখ করে দিছে হার্ড ডিস্ক, এখানে কিন্তু উল্লেখ করে দিছে হার্ড ডিস্ক, এখানে কিন্তু মেমোরি বলে নাই ভাই, মেমোরি বলে নাই। এখানে যদি বলতো মেমোরির জায়গা বাড়ানোর জন্য তাহলে কিন্তু আসলে কোশ্চেনটা হয়তো, বাট ওইভাবে কি কনসেপচুয়াল ভাবে ঠিক হইতো না, কারণ মেমোরির মধ্যে র্যামও পড়ে। ডিস্ক ক্লিনআপ কিন্তু র্যামের কোনো জায়গার কিছু করে না, ও কি যেটা তোমার পার্মানেন্ট মেমোরি ওই জিনিসটা, যেমন হার্ড ডিস্কের জায়গা কি খালি করে। তো হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কি প্রয়োজন? ডিস্ক ক্লিনআপ প্রয়োজন। ডিস্ক ক্লিনআপ এই বেটা, ডিস্ক ক্লিনআপ প্রয়োজন, নেক্সট আমরা যদি যাই, কোনটি ছাড়া বর্তমানে আইসিটি যন্ত্র মারাত্মক ঝুঁকিপূর্ণ? কোনটি ছাড়া? ম্যালওয়্যার, হার্ডওয়্যার, সফটওয়্যার, হালনাগাদ অ্যান্টিভাইরাস। বলতো কোনটা? কোনটি ছাড়া বর্তমানে আইসিটি যন্ত্র মারাত্মক ঝুঁকিপূর্ণ? না ওই যে ভাই আমাদের পিসি বা আমাদের কি কম্পিউটারকে কি থেকে বাঁচাইতে হবে? বিভিন্ন ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার এগুলা থেকে। তো এগুলোর জন্য এইগুলা থেকে মানে এগুলা যেন কম্পিউটারে না থাকে বা এগুলো যেন মানে কম্পিউটারে আইসা পড়লেও রিমুভ হয়ে যায়, ওইটার জন্য আমরা কি ব্যবহার করি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করি। আর ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কি বলা হয়? অ্যান্টিভাইরাস বলা হয়। এবং অ্যান্টিভাইরাসটা কি হওয়া লাগে? হালনাগাদ হওয়া লাগে। কি হওয়া লাগে? হালনাগাদ হওয়া লাগে। হালনাগাদ না হলে কি তোমার ওই যে নতুন নতুন যে ভাইরাসের জাতগুলা বেরোচ্ছে এগুলা কি এগুলা তোমার হবে না, মানে এগুলাকে তখন আমরা বুঝতে পারবো না। নেক্সট আমরা যদি চাই এবার হচ্ছে আমাদের লাস্ট দুটা টপিক। কি কি? সফটওয়্যার ইনস্টলেশন, সফটওয়্যার আনইনস্টলেশন এবং সফটওয়্যার ডিলিট। এই তিনটা পরে কি আমাদের আজকের ক্লাস শেষ হবে। ফার্স্ট আসলে সফটওয়্যার ইনস্টলেশন। আমরা আমাদের কম্পিউটারে আমাদের আইসিটি যন্ত্রে প্রতিনিয়ত বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করতেছি, প্রতিনিয়ত বিভিন্ন সফটওয়্যার আনইনস্টল করতেছি। এই জিনিসগুলা কেন, বা আমার কেন একটা কিছু আনইনস্টল বা ইনস্টল করা লাগে? আমি যেই কাজটাই করতে চাই, এই যে আমি যদি একটা নোট আঁকতে চাই বা নোটের মধ্যে পড়াইতে চাই, বা আমি যদি তোমার বলতে পারো যে আমি যদি কি তোমার কি বলে বিভিন্ন গেম খেলতে চাই বা ছবি আঁকতে চাই বা ছবি এডিট করতে চাই বা ভিডিও এডিট করতে চাই, আমার কি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রয়োজন হয় না? এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটার প্রয়োজন হয় বা অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা লাগে, এটা কোত্থেকে আসছে? বা এগুলো আমার কি এগুলো কি আমার কম্পিউটারে ইনবিল্ট অবস্থায় থাকে বা অপারেটিং সিস্টেমের সাথে থাকে? না, আমার ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর অ্যাপ্লিকেশন বা এপেক বলে, এপেক ফাইলটা নামাইতে হয় বা ইনস্টলেশনের অটো রান ফাইলটা নামাইতে হয়, নামাই কি ওটা ইনস্টল করতে হয়, ডাউনলোড করে কি ইনস্টল করতে হয়। তখন কি আমি আমার নিজের কম্পিউটার বা পিসিতে কি ওই ফাইলটার অ্যাক্সেস আনতে পারি, এছাড়া কিন্তু ইনবিল্ড অবস্থায় থাকে না। এই জন্য আমার কি বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন কি বলে বিভিন্ন সফটওয়্যারগুলো কি আমার ইনস্টল করতে হয়। এবং মাঝে মাঝে বিভিন্ন, যেমন মনে করো আমার একটা খুবই লাগতো একটা সফটওয়্যার, যেমন মনে করো ভিডিও এডিটের জন্য ক্যাপকাট দরকার ছিল আমার, তো আমি ক্যাপকাট নামাইছি। এখন ক্যাপকাট নামানোর পরে আমার তো এবার নামাইছি, এখন আমি কয়েকদিন কাজ করছি, বাট এরপর দেখা গেল আমার এটা আর প্রয়োজন নেই, আর দরকার হচ্ছে না আমার, মনে করো আমি আর ভিডিও এডিট করতেছি না। তো তখন আমি কেন শুধু শুধু রাখবো, শুধু শুধু আমার পিসিতে কেন রাখবো? কারণ ও যখনই আমি এই জিনিসটা বা একটা সফটওয়্যার যখন আমি আমার পিসিতে রাখতেছি, ওকে হার্ড ডিস্কের কিছু জায়গা দখল করতেছে। এরপর ও কি করতেছে, ও হচ্ছে তোমার কি বলে হার্ড ডিস্কে কিছু জায়গা দখল করতেছে, এমন কি ওইটা কম্পিউটারকে কি আরো মনে করো ভারী করতেছে, তাই না? তো যেই সফটওয়্যারগুলো আমাদের দরকার নেই ওগুলো আমরা কি করতে পারি, আনইনস্টল করে দিতে পারি। এবং ওইটার থেকে আমরা পড়বো কি সফটওয়্যার ডিলিট। তো এটা আমরা সামনে গেলে দেখবো। এখন আসো, অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া একটি জটিল এবং এর জন্য কিছু বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। তুমি যেটাই করো না কেন, অপারেটিং সিস্টেমটা আসলে নিজে নিজে করাটা একটু কঠিন। এটা আসলে সবাই পারে না, এটার জন্য নির্দিষ্ট স্কিল দরকার হয়, বা বলতে পারো যে জানা লাগে যে এরকম এরকম ভাবেই করা লাগে। তো এই জন্য অপারেটিং সিস্টেম কিন্তু কি সফটওয়্যারটা ইনস্টলেশন কিন্তু কি জটিল, ইনস্টলেশন করা জটিল বলতে পারো, করার প্রক্রিয়া জটিল, এবং এটার জন্য কি বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। বাট অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়াও আইসিটি যন্ত্র ব্যবহার করতে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হয়, যেটা বললাম ওই যে ভিডিও এডিটর সফটওয়্যার, পিক এডিটর সফটওয়্যার, বিভিন্ন কি তোমার ছবি দেখার, মুভি দেখার সফটওয়্যার, এগুলো। তো এই জন্য কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে নিচের বিষয়গুলো রক্ষা করা প্রয়োজন। আমরা কোনো কিছু যখন ইনস্টল করব, এটার আগে আমরা কি করব বা কি আমাদের দেখতে হবে যে এই জিনিসটা আসলে ঠিকঠাক আছে নাকি, এইটা প্রয়োজন। চলো ফার্স্টে যে সফটওয়্যার ইনস্টল করা হবে তা তোমার যন্ত্রের হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা, তোমার যন্ত্রের কি হার্ডওয়্যার সাপোর্ট করতেছে কিনা। এখন মনে করো তোমার পিসি হচ্ছে র্যাম হচ্ছে 4 GB, র্যাম হচ্ছে মনে করো 4 GB, কিন্তু তুমি এমন একটা সফটওয়্যার নামাইছো যেটার জন্য 32 GB র্যাম দরকার হয়। তো বলো এটা কি তোমার পিসির জন্য ভালো? আদৌ এটা চলবে? তোমার পিসি তো ক্র্যাশ করবে, পিসি ক্র্যাশ করে ফেলবে। কই 4 GB, কই 32 GB দরকার। এই জন্য আমার হার্ডওয়্যার মানে কি ওই যে র্যাম, সিপিইউ এগুলা, এরপর বলতে পারো তোমার কি প্রসেসর তো সিপিইউ, মনে করো যে কি বলে তোমার, এরপর হার্ড ডিস্কের জায়গা আছে নাকি, এগুলা। তো এই জিনিসগুলো আমার খেয়াল রাখতে হবে। যে মনে করো একটা সফটওয়্যার যেটা ইনস্টল করার জন্য আমার 32 GB জায়গা প্রয়োজন, বা মনে করো 64 GB জায়গা প্রয়োজন, কিন্তু আমার ফাইলে পুরো পিসিতে হার্ড ডিস্কের জায়গা আছে মাত্র মনে করো 10 GB। তখন কি আমি এটা পারবো না। এই জন্য আমার কি অবশ্যই হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা এটার মধ্যে কি খেয়াল রাখতে হবে।
রিডমি ফাইলটিতে জরুরি কিছু কাজের কথা লেখা আছে কিনা পড়ে নিতে হবে, মানে ইম্পর্টেন্ট কোনো জিনিস। রিডমি ফাইল কোনটা? ওই যে তোমার একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়াটা আসলে রিডমিতে লেখা থাকে, বা কি কি আগে থেকে কি কি মানে করা লাগবে ওই জিনিসটা এখানে কি লেখা থাকে। ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কিনা, বন্ধ না থাকলে অনেক সময় কি নতুন সফটওয়্যার ইনস্টল করতে ঝামেলা হয়। অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা, এইখানে একটা কোয়েশ্চেন। ভাই আপনি বলছেন অ্যান্টিভাইরাস সফটওয়্যার আমার হচ্ছে কি কি করে, এটা আমার মানে মেইনলি ভাইরাস থেকে বাঁচায়, বা আমার এটা স্ক্যান করে যে আমার ওই ফাইলটাতে বা ওই যেই নির্দিষ্ট বা আমার পিসির মধ্যে আসলে ভাইরাস আছে কিনা, এটার জন্য এটা স্ক্যান করে। তা আমি কেন অ্যান্টিভাইরাস কেন সফটওয়্যার অফ রাখবো কেন? এটা অনেকেরই কোয়েশ্চেন থাকে যে এটা তো আমার মানে উপকার করতেছে, আমি এটা কেন অফ করবো? এইটা মেন মানে মেন কারণ বা মেন কথা হচ্ছে, আপনি যখন এই জিনিসটা অফ অন রাখবেন তখন এমন অনেক কিছু আছে এমন অনেক কিছু আছে বা অনেক মনে করেন যে ফাইল আছে যেটা এটার মধ্যে কি বলতে পারো যে রিজেক্টেড দেওয়া, বা বলতে পারো ও এটাকে ডিটেক্ট করতে পারবে না। মনে করো তুমি ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করতেছো, যেটা আমরা আজকে দেখবো, এটার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু অনেক ফাইল ইনস্টল করতে হয়। তো এরকম হইতেই পারে তোমার কাছে যে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা আছে ওইটার মধ্যে তো একটা লিস্ট থাকে, বলতে পারো যে এই ফাইলগুলো আমার কি ভালো আর এই ফাইলগুলো আমার রিজেক্টেড, বাকি আমি এই ফাইলগুলা মানে কি বলে ক্ষতিকর হইতে পারে। বা আমার মনে করে একটা অচেনা ফাইল আসলো, ওই অচেনা ফাইলটা কি আমি রাখবো না, কারণ কি ওই অচেনা ফাইলটা হইতেই পারে ওটার মধ্যে কি ভাইরাস আছে। এই যে এই জিনিসগুলা ভাইরাস থাকতে পারে, তখনও কি করে ও ডিটেক্ট করতে পারে না। বাট এমন হইলো যে তোমার এই ভিএলসি মিডিয়া প্লেয়ারটা ইনস্টল করার জন্য ব্যাকগ্রাউন্ডে বা ওই ফাইলটা অবশ্যই তোমার কম্পিউটারে থাকা লাগবে, বা তোমার কম্পিউটারে কি ওই স্টোরেজে ওই ফাইলটা ইনস্টল হওয়া লাগবে, তখন কিন্তু ও আরও ক্র্যাশ করে। এন্ড কি তোমার যে সফটওয়্যারটা তুমি ইনস্টল করতে চাচ্ছ বা ইনস্টল করতে চাও ওটারে কি সে ইনস্টল করতে দেয় না, বা বলতে পারো কি ইনস্টল করতে মানে ইনস্টলে ওই ফাইলটা যখন অফ করে দেয় তখন তোমার ওই সফটওয়্যারটাও কি ভালো মতো ইনস্টল হয় না, তোমার দেখবা অ্যাপ রান করবে না। এই জন্য আমার কি অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা কি অফ করা লাগে, মানে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা অফ করে এরপর আমার কি ফাইলটা ইনস্টল করতে হয়। বুঝতে পারছো? এই জন্য কি আমার অ্যান্টিভাইরাসটা বন্ধ থাকা প্রয়োজন, মানে বন্ধ আছে কিনা এটা চেক করতে হবে। এখন ভাই এইগুলো থেকে কিন্তু সফটওয়্যার করার পূর্বে, কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কি কি করা প্রয়োজন, এটা থেকে কিন্তু এসকিউ আসতে পারে। ঠিক আছে, এটা থেকে কিন্তু কি এসকিউ আসতে পারে। তখন সুন্দর মতো আপনারা কি করবেন, এরকম পয়েন্ট আকারে ব্যাখ্যা করে দেবেন, তাহলে কি ফুল নাম্বার পাবেন। এরপর অপারেটিং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কি বলে, অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আমরা এটাও দেখব, অনুমতি আছে কিনা। বিশেষ কোনো যন্ত্র ছাড়া প্রায় সব যন্ত্রেই এই অনুমোদন দেওয়া থাকে, এটা চেক করতে হবে। কারণ আমার ওই যে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দেই না, যারা ইনস্টল করছো বা যারা দেখছো, যারা দেখো না কোনো সমস্যা নাই ভাইয়া, প্র্যাকটিক্যালি দেখাবো একটা সফটওয়্যার ইনস্টল করে গেল, এটা আমার চেক করতে হবে। দেন এবার হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া অনেকটাই অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে। মানে তোমার যে অপারেটিং সিস্টেম, কারণ আমি তো আলটিমেটলি কোথায় এগুলো ইনস্টল করতেছি, আমার অপারেটিং সিস্টেমে। কিন্তু ওই যে আমি বললাম না, নোট এই অ্যাপটা বা এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা অন মানে অন করে কে, বা এইটার ব্যাকগ্রাউন্ডে যে কাজটা এটা কেটা করে, এটা করে কি আমাদের কি অপারেটিং সিস্টেম করে। তো অনেকটাই অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে, তবে এই প্রক্রিয়া অনেকটা একই ধরনের। কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমে আমাদের সফটওয়্যারটির সফট বা ডিজিটাল কপি প্রয়োজন হবে। মানে কি আগে লাগতো সফট কপি বেশি, কেন আমরা কিভাবে করতাম আগে মনে আছে, তোমরা হয়তো বা পাও নাই কিন্তু ভাইয়ারা পেয়েছি। আমরা এই যে একটা গেম ইনস্টল করার জন্য নেটে থেকে করতাম না, আমরা সিডি নিয়ে আসতাম, সিডি কিনে আনতাম, বা আরেকজনের পেনড্রাইভ থেকে, পেনড্রাইভ দিয়ে এখনো হয়, পেনড্রাইভ দিয়ে কি ফাইলটা নিতাম, ফাইলটা নিয়ে কি ওর থেকে ফাইল নিয়ে দেন কি আমি ইনস্টল করতাম আমার পিসিতে মনে করো। তো ওইটা হচ্ছে সফট কপি বলতে পারো, ওই যে পেনড্রাইভে, ওইটাও আসলে ডিজিটাল, বাট আমি যে একটা সিডিতে বা একটা পেনড্রাইভে নিয়ে আসতেছি এই জন্য ওটা কি সফট কপি বলতে পারো। আর ডিজিটাল কপি মানে কি, ওই যে মনে করো আমি একটা সফটওয়্যার হচ্ছে গুগল ড্রাইভে দিয়ে দিলাম, গুগল ড্রাইভে আপলোড করে দিলাম, তখন হচ্ছে কি আমার ওই গুগল ড্রাইভের যে ইয়েটা, ওই যে কপিটা, ওইটা কিন্তু ডিজিটাল কপি, ওটা কি ডিজিটাল কপি। এই সফট কপি সিডি, এই যে যেখানে এটাই লেখা এখানে, সিডি ডিভিডি পেনড্রাইভ বা ইন্টারনেট থেকে পাওয়া যায় যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যারগুলোর সাথে অটো রান নামে একটি প্রোগ্রাম সংযুক্ত থাকে। অটো রান কি নামে, অটো রান নামে একটি কি প্রোগ্রাম সংযুক্ত অবস্থায় থাকে। তোমাদের কম্পিউটারে সিডি ডিভিডি বা পেনড্রাইভ প্রবেশ করালে অটো রান প্রোগ্রামটি কি সচল হয়ে যায় এবং সফটওয়্যারটি সেট আপ করার অনুমতি চায়। অনুমতি প্রদান করার পর পরবর্তী ধাপগুলো অনুসরণ করলেই সফটওয়্যারটি কি তোমার যন্ত্রে ইনস্টল হয়ে যাবে। সাধারণত যন্ত্রটি রিস্টার্ট করলে কি ইনস্টলকৃত প্রোগ্রামটি ব্যবহার করা শুরু করা যায়। একটা কোশ্চেন আসতে পারে, সফটওয়্যার ইনস্টলেশনের শেষ ধাপ কোনটি? এটা কি, এটা হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশনের কি শেষ ধাপ। এটা কি সফটওয়্যার ইনস্টলেশনের শেষ ধাপ। তোমার সর্বশেষে তোমার কি করা লাগবে, তোমার যে অপারেটিং সিস্টেমটা আছে বা তোমার যে পিসিটা আছে এটা কি তুমি রিস্টার্ট করবা। কারণ রিস্টার্ট করলে কি তোমার ওই যে অপারেটিং সিস্টেমটা এটা তো মাত্র ইনস্টল হইলো,
হওয়ার পরে এই সফটওয়্যারটাকে অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত করার জন্য, বা বলতে পারো আবার যখন তুমি রিস্টার্ট দাও, দেখো রিস্টার্ট বা শাট ডাউন করার পর তুমি যখন পিসি অন করো তখন আসলে কি হয়, অপারেটিং সফটওয়্যার আবার কি সব নতুন নতুন ফাইল ডিটেক্ট করে, এরপর দেখে কোনটা কি আছে বা ওর মধ্যে কি, কারণ ওই তো আলটিমেটলি রান করতেছে তোমার পিসিটা, তাই না? এই জন্য কি তোমার এটা রিস্টার্ট করে রাখতে হয়। আচ্ছা, লাইটগুলো অফ রাখার জন্য আমার কেমন লাগতেছে আই ডোন্ট নো, বাট আমার অন্ধকারটা একটু ভালো লাগতেছে। সো আই থিঙ্ক বোর্ড ক্লিয়ারলি দেখা যায়, তো সমস্যা হবে না। গেল নেক্সট, যদি আমি দেখি পরের বার যে না লাইট অন করলে ভালো হয়, তাহলে লাইট অন করে করবো না, কোনো প্যারা নেই, চিল। আসো নেক্সট, তো এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস ছিল। এক হচ্ছে অটো রান। অটো রানের মাধ্যমে কিন্তু আমরা কি ইনস্টলেশন প্রক্রিয়াটা করি, মানে অটো রান প্রোগ্রামে কি সব ইনস্টলেশনের জন্য তোমার যেই ফাইলগুলো প্রয়োজন, যেগুলো ইনস্টল করতে হবে, ওগুলো এই অটো রানের ভিতরে কি ইনপুটেড অবস্থা থাকে বা ইনক্লুডেড অবস্থায় থাকে, ওইটা থেকে কিন্তু আমরা কি ফাইলটা ইনস্টল করি। আচ্ছা, দেন প্রায় সব অপারেটিং সিস্টেমের কাজের ধরন একই, তবে অ্যান্ড্রয়েড চালিত যন্ত্র, বিশেষ করে হাতের আঙ্গুলের স্পর্শ দ্বারা পরিচালিত অর্থাৎ টাচস্ক্রিন যুক্ত স্মার্টফোনগুলো থেকে সফটওয়্যার আনইনস্টল করা খুবই সহজ। এই আনইনস্টলেশনে চলে গেছে কেন? ইনস্টলটা নাই? ও ইনস্টলটা মনে হয় তোমার নাই। চলো ইনস্টলেশনটা আমরা আগে একটা সফটওয়্যার ইনস্টলেশনটা দেখে আসি। এখন আমরা প্র্যাকটিক্যালি এই যে আমার যে সফটওয়্যারটা আছে, যেটা হচ্ছে আমার ভিএলসি মিডিয়া প্লেয়ার, ঠিক আছে, ভিএলসি মিডিয়া প্লেয়ার, এই ভিএলসি মিডিয়া প্লেয়ার, এই জিনিসটা আমরা কি ইনস্টল কিভাবে করতে হয় এটা আমরা দেখবো, ঠিক আছে? তো এই জন্য ফার্স্টে দেখছো এটা কি বলতো, এটা কি এই ভিএলসি মিডিয়া প্লেয়ার, এই জিনিসটা কি? এটা হচ্ছে আমরা ওই যে পড়ছি না অটো রান, এটাই আমাদের কি সেই অটো রান, মানে ফাইলটা, এটাই আমাদের কি অটো রান ফাইলটা, এই অটো রান ফাইলটার থেকে কি আমরা আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া চালু করতে পারবো, বা আমরা এখান থেকে কি ফাইলটা মেলে ইনস্টল করি। তো আমরা যদি এখন এটার মধ্যে ঢুকি, ভিএলসি মিডিয়া প্লেয়ার, এই যে এটা, এই যে ফার্স্টে দেখছো কি, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস। এটা আসলে হচ্ছে কি, এটা ইউজার অ্যাক্সেস কন্ট্রোল বা এই যে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর আছে না, ওই যে অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি দিতে হয়, ওইটা হচ্ছে এটা। আমি যদি এখানে ইয়েস দেই, এর মাধ্যমে আমি কি করলাম, আমি ওকে অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি দিলাম যে হ্যাঁ তুমি অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি পাইলা। এখন আমি ভাষা সিলেক্ট করব, এই যে এখানে কি দেওয়া, সিলেক্টিভ ল্যাঙ্গুয়েজ, মানে এই বেটা একবার আসে কালো, একবার আসে এই কালি নেই। এখন আমি কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো, যে আমি কোন ল্যাঙ্গুয়েজে আমি কি এই যে অটো রানটা বা এই অ্যাপ্লিকেশন ইনস্টলেশন ফাইলটা এটা আমি রান করতে চাই, আমি ইংলিশে করতে চাই, দিলাম ওকে। দেন এবার আমি কি নেক্সট করে যাব, নেক্সট দিব, নেক্সট দিলে কি হইতেছে, ওয়েলকাম টু ভিএলসি মিডিয়া প্লেয়ার সেটআপ। এটা হচ্ছে আমার কি সেটআপের উইন্ডোটা, এবং এখান থেকে কি আমি মেইনলি আমার সেটআপ করাটা কি শুরু করব। আমি যদি নেক্সট দেই, এরপর কি আবার নেক্সট, এটা হচ্ছে ইউজার এগ্রিমেন্ট, মানে তোমার সাথে একটা এগ্রিমেন্ট যে তোমার কি কি আছে, ও কি কি অ্যাক্সেস নেবে, এই জিনিসগুলো, এগুলো আসলে কেউই দেখে না। তো এখানে কি জাস্ট নেক্সট করে যাইতে হয়। এরপরে যে তুমি কি এই যে এই ফাইলটা আছে, এই ফাইলটার সাথেও তুমি কি জিনিস অ্যাড করতে চাও, ওই জিনিসটা এখানে আছে, এগুলো আমরা কি নেক্সট দিয়ে যাবো। এরপর এই জায়গা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই জায়গাতে আমরা কি করি, এই জায়গাতে আমরা কোন ফোল্ডারে এটা ইনস্টল করতে চাই, আমি কোন ফোল্ডারে, ঠিক আছে, কোন ফোল্ডারে আমি ইনস্টলেশন করতে চাই, বা প্যাথ, এটা হচ্ছে এটার প্যাথ, এটা কি এটার পাথ, এই পাথটা মানে এই পাথের এই জায়গাতে যে সি প্রোগ্রাম ফাইলস, আরে কি অবস্থা, এই যে সি প্রোগ্রাম ফাইলস, এই জায়গায় এই যে সি ড্রাইভ আছে ওইটার কি প্রোগ্রাম ফাইলস ফোল্ডারটার মধ্যে কি এটা ইনস্টলেশন হবে। এই জিনিসটাকে আমি পাথকে আমি সিলেক্ট করে দিই। আমি চাইলে কি সিতেও করতে পারি, ডিতে করতে পারি, ইতে করতে পারি, মানে আমার যেইখানে মন চায় বা আমার যেই জায়গায় স্পেস আছে ওই জায়গা থেকে আমি ইনস্টল করি। এখান থেকে আমি কি প্যাথ সিলেক্ট করবো। আমি চাইলে কিন্তু যে ব্রাউজে দিলে আমি এই যে অন্যান্য যে আছে তোমার এরপরে এই যে দেখো এই যে এই জায়গাতে দিস পিসিতে অন্য ফোল্ডার, এই যে DEF, এগুলোতেও কিন্তু কি আমি করতে পারি। তো আমি আপাতত এটাই রাখলাম, সির প্রোগ্রাম ফাইলসে রাখলাম। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, একটা এক্সট্রা জিনিস, যে সিতে আসলে সফটওয়্যার যেগুলো তুমি নামাবা বা সফটওয়্যার যেগুলো ইনস্টল করবা, এটা সিতে না রাখাই ভালো, কারণ সিতে যখন তুমি রাখো এটা আসলে তোমার সি ফাইলটারে তুমি যত ভারী করবা, কারণ ওইটার মধ্যে দেখো অপারেটিং সিস্টেম একটা সফটওয়্যার না, অপারেটিং সফটওয়্যারটা কিন্তু সি ফাইলে ইনস্টল করা হয়, এটা বুঝছো, এটা জানো, সি ফাইলে কি মেনলি ইনস্টল করা হয়। তো তুমি যদি ওই জিনিসটাই ভারী করতে থাকো ওই ফোল্ডারটা, তখন তোমার কম্পিউটার আরো বেশি স্লো করে দিবে। তো এই জন্য সিতে দরকার নেই, আমরা আপাতত সিতে রাখি, আমরা তো আনইনস্টল করবো। এই যে এখানে কি হইতেছে, ওর যে ফাইলগুলো প্রয়োজন বা ওর যে ফাইলগুলো আমার এই পিসিতে থাকতে হবে, ও এই ফাইলগুলো কি এক্সট্রাক্ট করতেছে, বা বলতে পারো ওই ফাইলগুলো কি আমার পিসিতে অ্যাড করে নিতেছে। এই যে অ্যাড করে নিচ্ছে না বা অ্যাপ্লিকেশনটা হচ্ছে না, এই টাইমটাতে আমার কি ওই যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার অবভিয়াসলি কি অফ রাখতে হবে। কারণ কি অ্যান্টিভাইরাস সফটওয়্যার এমন হইতেই পারে যে এই যে ফাইলগুলো আছে এগুলো কি সে ডিটেক্ট করতে পারতেছে না, যে এগুলো আসলে কি মানে ওর লিস্টে নাই, যে এগুলো কি আসলেই রিজেক্টেড ফাইল নাকি এগুলো ঠিক আছে ফাইল।
ঠিক আছে? তো এটা একটা ঝামেলা, এই জন্য কি আমার অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা কি অফ রাখা প্রয়োজন। বাট আমার আপাতত ওইটা অফ করার সমস্যা নেই, ওটা অফই মনে হয়। আর এখন আমি কি যদি রান দিই তাহলে কি আমি রান করতে পারবো, আমি রান করতে চাচ্ছি না, ফিনিশ দিলে কি আমার শেষ হয়ে যাবে, আমার কি অ্যাপ্লিকেশন তাহলে এটা সফটওয়্যারটা ইনস্টল করা ডান, আমার কি আর কোনো সমস্যা নেই। এখন সফটওয়্যার ইনস্টলেশন আমার শেষ ধাপটা কি ছিল, আমার এই সফটওয়্যারটা ইউজ করার আগে আমি অবশ্যই একবার কি করে নিব, আমি পিসিটা রিস্টার্ট করে নিব, পিসিটা কি রিস্টার্ট করে নিব। বুঝতে পারছো ইনস্টলেশনের কোনো ঝামেলা আছে? এইভাবে কি এই যে এটা দেখাইলাম না, এরকম বেশিরভাগ সফটওয়্যার বা সবগুলো সফটওয়্যার ইনস্টল করার ধাপগুলো প্রায় একই। তুমি গেম একটা ইনস্টল করো, বা মনে করো যে তুমি কোনো অন্য সফটওয়্যার যেমন ক্যাপকাট ইনস্টল করো বা হোয়াটসঅ্যাপ ইনস্টল করো অথবা নোট ইনস্টল করো, একই ধাপে নেক্সট নেক্সট দিয়ে প্যাথ চুজ করতে হয়, পাথটা চুজ করে কি দেন আমার ইনস্টল করতে হয়। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমরা তাহলে আনইনস্টলে ঢুকি। আনইনস্টলটা কি, যে আমাদের অপারেটিং সিস্টেম কাজের ধরনের কি, তবে অ্যান্ড্রয়েড বা আনইনস্টলটা মানে ওই যে অ্যান্ড্রয়েড যে দেখো অ্যান্ড্রয়েডে কিন্তু আসলে তোমার বিভিন্ন সফটওয়্যার ইনস্টলেশন এবং আনইনস্টলেশন দুইটাই ইজি। কেন? কারণ ওইখানে কিন্তু জাস্ট ট্যাপ করে করে ইনস্টল দাও, ইনস্টল হয়ে যায়, আনইনস্টল দাও, আনইনস্টল হয়ে যায়, এর থেকে বেশি কিছু লাগে না। তো এই জন্য ওইখানে কিন্তু একটু ইজি। বাট পিসিতে কি একটু ঝামেলা, পিসি তোমার কিছু নির্দিষ্ট ধাপ ফলো করে করে কি আনইনস্টল করতে হবে। তো এই যে পরিচয় অর্থাৎ টাচস্ক্রিনযুক্ত স্মার্টফোনগুলো এখানে তো আমরা পড়লামই, সফটওয়্যার ইনস্টল করা খুবই সহজ, কিন্তু সেটিংস থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নির্দিষ্ট সফটওয়্যারটি টাচ করলে কি পর্দায় একটি মেনু আসবে, সেখানে কি আনইনস্টল লেখা জায়গায় টাচ করার পরে কি সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে। ওই যে তোমার মোবাইলে তুমি যেভাবে একটা অ্যাপ আনইনস্টল করো বা কি বলে রিমুভ করো, ওইটাই এটা গেল। দেন নেক্সট এখন আমরা দেখবো পিসির মধ্যে আমরা কিভাবে করতে পারি। মাইক্রোসফট উইন্ডোজের অপারেটিং সিস্টেম যা কিনা বিশ্বের বেশিরভাগ মানুষ বা তাদের আইসিটি যন্ত্র তথা কম্পিউটার ব্যবহার করে থাকে, সেই সব যন্ত্রে সফটওয়্যার আনইনস্টল করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথমে একদম প্রথম, আর এই যে দেখো এই যে অপারেটিং সিস্টেমটা আছে না, এটা আসলে উইন্ডোজ 7, এটা আসলে উইন্ডোজ 7, ঠিক আছে? এই যে এই আইকনটা দেখে বোঝা যায় এটা কি উইন্ডোজ 7। তো সমস্যা নেই, উইন্ডোজ 7 হলো কি আমাদের জিনিসপাতি কিন্তু কিছু কিছু একই। জাস্ট এটা বলতে পারো উইন্ডোজ 7 থেকে কি এখন উইন্ডোজ আমাদের এই স্মার্ট বোর্ডে তো উইন্ডোজ 11 দেওয়া, উইন্ডোজ 11 একটু এক্সট্রা ফিচার, বাট আমরা এখানে যেমন ইউজ করতেছি আমরা কি অমনি ইউজ করবো, সমস্যা নেই। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা কিন্তু এখানে কি করতেছি, সফটওয়্যার আনইনস্টলেশন করতেছি, এটা মনে রাখো, মানে যেটা আমি ইনস্টল করতেছি ওইটা আনইনস্টল করে দিচ্ছি। গেল প্রথম ধাপটা কি, আনইনস্টলেশনের প্রথম ধাপটা কি, প্রথমে স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেল সরি কন্ট্রোল প্যানেল যেতে হবে, অতঃপর ডাবল ক্লিক করে অ্যাড অর রিমুভ, এই অ্যান্ড লেখছে কেন সেই জায়গায়, অ্যাড অর রিমুভ হবে, এটা অ্যাড অর রিমুভ হবে, এটা হবে অ্যাড অর রিমুভ, অ্যান্ড লেখছে, অ্যাড অর রিমুভ মানে ইংলিশে আর কি, অ্যাড অর রিমুভ। আবার এখন মনে হয় শুধু রিমুভ থাকে, ঠিক আছে, শুধু রিমুভ থাকে, অ্যাড অর রিমুভ অথবা আনইনস্টল প্রোগ্রাম, অথবা কি আনইনস্টলের প্রোগ্রাম, অ্যাড অর রিমুভ অথবা কোথায় আনইনস্টল প্রোগ্রামে ঢুকতে হবে। তো আমি আনইনস্টল প্রোগ্রামে ঢুকলাম, এরপর আমি কি করব, এরপর যে প্রোগ্রামটি আনইনস্টল করতে চাও সেটি খুঁজে ক্লিক করে আনইনস্টলে ক্লিক করলে কি ফাইলটি আনইনস্টল হতে শুরু করবে, দেন ফাইল বড় হলে আনইনস্টল হতে একটু বেশি সময় লাগতে পারে, মানে যেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো একটু ভারী বা একটু বেশি বড় বলতে পারো ওগুলা। দেন কি আনইনস্টল করার পর সাধারণত কম্পিউটার রিস্টার্ট করতে হয়, এটার সময় তোমার কম্পিউটার রিস্টার্ট করা প্রয়োজন উচিত, কারণ ওই যে অপারেটিং সিস্টেমটা আবার কি নতুন করে রিস্টার্ট হয় বা নতুন করে ওপেন হয়, তখন ডিটেক্ট করতে পারে কি আছে না নাই বা নাই। তবে কোনো সফটওয়্যার আনইনস্টল করার সময় নিশ্চিত করতে হয় তা নিশ্চিত হয়ে তা করতে হবে, মানে কোনো সফটওয়্যার আনইনস্টল করার সময় নিশ্চিত হয়ে তা করতে হবে, অন্যথায় ভুলক্রমে এমন সফটওয়্যার আনইনস্টল হতে পারে যার কারণে তোমার যন্ত্রটি পুনরায় সফটওয়্যারটি ইনস্টল করা ছাড়া চালানো সম্ভব নাও হতে পারে। এটা কেন বলছে, এমন যদি হয় তুমি মনে করো ভিএলসি মিডিয়া প্লেয়ার, এটা আনইনস্টল করতে গিয়ে তুমি ধাম করে কি অপারেটিং সিস্টেমের একটা অ্যাপ বা একটা অ্যাপ্লিকেশন যেটা অপারেটিং সিস্টেমে রান করতেছে বা অপারেটিং সিস্টেমের জন্য দরকার, ওইটার ধাম করে আনইনস্টল করে দিছো, তখন কিন্তু তোমার পুরো অপারেটিং সিস্টেমে ক্র্যাশ করবে, তখন কি তোমার আবার পুনরায় অপারেটিং সিস্টেম বা পুনরায় ওই ফাইলটা নামায়া এরপর কি তোমার কম্পিউটার বলতে পারো কার্যশীল হবে, বাকি কাজ করতে পারবে আবার, নাহলে কিন্তু কাজ হবে না। দেন তোমার যন্ত্রটিতে পুনরায় সফটওয়্যারটি ইনস্টল করা ছাড়া চালানো সম্ভব না হতে পারে, তাই এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। গেল এইবার আমরা হচ্ছে সফটওয়্যার আনইনস্টলেশনের ধাপটা দেখব, যে আমরা এই যে ভিএলসি মিডিয়া প্লেয়ার এটা আমরা ইনস্টল করছি না, এখন আমরা কি এটা আনইনস্টল করব, কি করব আনইনস্টল করব। আনইনস্টল জন্য ফার্স্টে কি বলছি কি দেখছি, আমরা কোথায় যাব, স্টার্ট মেনু, এই যে এটা হচ্ছে আমার স্টার্ট মেনু, এই যে এটা হচ্ছে আমার কি স্টার্ট মেনু, এটাকে কিছু অনেক জিনিসই বলা হয়, স্টার্ট মেনুও বলা হয়, আবার এটার উইন্ডোজ বাটনও বলা হয়, কি বলা হয় উইন্ডোজ বাটন, দেখতে পারতেছো না, আমাকে নিজে দেখে নি, হ্যাঁ দেখা যায় উইন্ডোজ বাটনও কি বলা হয়, এটাকে কি উইন্ডোজ বাটনও বলা হয়। আমরা সবার আগে স্টার্ট মেনুতে যাব, আমরা তাহলে স্টার্ট মেনুতে গেলাম, এরপর আমরা কি কন্ট্রোল প্যানেল, তো এখানে আসলে কন্ট্রোল প্যানেল যাওয়া লাগে না, তুমি এখান থেকে সার্চ দিলেও হয়, এই বেটা এইখান থেকে সার্চ দিলেও হয়, বা তুমি কি কন্ট্রোল প্যানেলও চলে যেতে পারো। ধরো এটাতে যদি আমি ট্যাপ না করি তাহলে আমার নতুন কিবোর্ড আসবে না,
আসছে। হ্যাঁ, তা আমি মনে করি আচ্ছা এখানে কন্ট্রোল প্যানেল আছে নাকি দেখি। কন্ট্রোল প্যানেল এখানে আসলে কন্ট্রোল প্যানেল না, আছে বাট এই জায়গাতে আসলে উইন্ডোজ 11-এ তোমার সেটিংস এসে পড়ছে, এটা তার কন্ট্রোল প্যানেল বলা হয় না। বাট তাও আমরা কন্ট্রোল প্যানেলে গেলাম, কোথায় গেলাম? কন্ট্রোল প্যানেলে গেলাম। এই যে এটা আমার কি, এটা হচ্ছে আমার কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল থেকে আমার কোথায় কি কিসে যেতে বলছে? অ্যাড অর রিমুভ এ প্রোগ্রাম, অ্যাড অর রিমুভ। তাহলে অ্যাড অর রিমুভ কই আছে দেখো তো, অ্যাড অর রিমুভ কই আছে? অ্যাড অর রিমুভ তুমি কোথায় বাবা? রিকভারি। এই জন্যই আমার সার্চ দিয়ে যাওয়া ভালো। অ্যাড অর রিমুভ কই? এই বেটা, ওই কই তুই? থাক বাবা। বা আমি এখানে, এখানে আমার সার্চ কোথায়? আমার এই যে সার্চ, এখানে আমি এখানে যদি সুন্দর মতো সার্চ দিই, আমি সুন্দর মতো সার্চ দিই কি, অ্যাড অর রিমুভ, অ্যাড অর রিমুভ, অ্যাড অর রিমুভ। এটা সফটওয়্যারের ভিতরে থাকে। এই যে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, এই প্রোগ্রামস অ্যান্ড ফিচার্সের ভিতরে কি আছে? আমার অ্যাড অর রিমুভ এ প্রোগ্রাম, অ্যাড অর রিমুভ এ প্রোগ্রাম। দেখো অ্যাড অর রিমুভ এ প্রোগ্রাম, অ্যাড ও রিমুভ এ প্রোগ্রাম দেখছো? এই যে এটাই কি আমার অ্যাড ও রিমুভ এ প্রোগ্রাম, দেখতে পারো ওই ছোট স্ক্রিন, এখানে কি আমার অ্যাড ও রিমুভ এ প্রোগ্রাম আছে। আমি যদি এখন এটা ক্লিক করি অ্যাড ও রিমুভ এ প্রোগ্রাম, এই যে আমার এখানে আসা পড়ছে জিনিসটা। আমার যেই যে এই স্মার্ট বোর্ডে বা এই যে স্মার্ট বোর্ডের মধ্যে যে পিসিটা কানেক্টেড, ওটার মধ্যে আমার কি যেই ফাইলগুলো এটার মধ্যে কি ইনস্টল করা আছে। আমি তাহলে কোনটা ইনস্টল করতে চাই? ভিএলসি মিডিয়া প্লেয়ার, আমি ওটা বের করবো। ভিএলসি মিডিয়া প্লেয়ার, তুমি কোথায় ভিএলসি? এই যে আমার ভিএলসি মিডিয়া প্লেয়ার, ওকে আমি কি টাচ করে কি আনইনস্টল করে দিব। তো আমি ফার্স্টে কি ওকে ক্লিক করলাম, এরপর আমার কোথায় কিসে ক্লিক করতে বলছিল? আনইনস্টলে না? এই যে দেখো আমার এখানে আনইনস্টল, এই যে দেখো এখানে কি আমার আনইনস্টল অর চেঞ্জ আছে। তো আমি কি করব? আমি সুন্দর মতো এটা প্রেস করে আনইনস্টল অর চেঞ্জে দিব। এই যে আমার এখানে যে ডু ইউ অ্যালাউ টু মেক ইউর চেঞ্জেস টু ইউর ডিভাইস, মানে তুমি কি এটা আনইনস্টল করতে চাও আসলে? বললাম ইয়েস ব্রো, আমি আনইনস্টল করতে চাই, রাখবো না আমি এটা। এরপর কি এখানেও সেম ইনস্টলের মতো, জাস্ট কি নেক্সট। এখানে কি আনইনস্টল, ডিলিট প্রিফারেন্স এন্ড ক্যাশে, ক্যাশে, এই ক্যাশ কি মানে তোমার ক্যাশের মধ্যে যে ফাইলগুলো আছে ওগুলো তুমি যদি ডিলিট করতে চাও, বা তুমি এই যে ক্যাশের ফাইলগুলো আসলে যদি ডিলিট না করো, এটা কি হয় জানো? একে তো ফাইলগুলো জমা থাকে, আর এটাই যে প্রিফারেন্স মানে কি, দেখো আমি কি বলছিলাম, তুমি মনে করো তোমার ভিএলসি মিডিয়াটা যেমনি সাজাইছো, তুমি যদি পরবর্তীতে আবার ইনস্টল করার পরে ওইভাবেই চাও সফটওয়্যারটা, ওই জন্য এই জিনিসটা আসলে রাখে। বাট আমি কি আমার হার্ড ডিস্কের জায়গা খালি করতে চাচ্ছি, তো আমি এটাও সিলেক্ট করে দিলাম। দেন কি এই যে আনইনস্টল, এটার মাধ্যমে কি আমার সফটওয়্যারটা কি হয়ে যাবে? আনইনস্টল হয়ে যাবে। ওই যে যেই ফাইলগুলো এক্সট্রাক্ট হয়েছিল ওগুলো কি আমার রিমুভ করে দিল। দেন আমি কি ফিনিশ দিলে কি আমার শেষ। এই যে দেখছো এখানে চলে গেছে, চলে গেছে আমাদের জীবন থেকে ভিএলসি মিডিয়া প্লেয়ার চলে গেছে। বাট এই যে এখানেই আমাদের ওই কথাটা আবার ভাইয়ার একটি কথা যেটি শুনেছিলা তোমরা, বা তোমরা হয়তো বা দেখেছো, বা এসএসসি 26 ব্যাচ অবশ্যই দেখেছে কি, সব সময় কিছু জিনিসকে তুমি যদি লাইফ থেকে বের করে দাও, সে কি আসলে বের হয়ে যায়? না, তাকে কি করতে হয়? তাকে ধাক্কা মেরে বের করে দিতে হয়। নাহলে তাকে কি তোমার মানে, নাহলে ওই জিনিসটা কি তোমাকে সে বারবার জ্বালাবে, বাকি বারবার তোমার সাথে কাহিনী করবে। এই জন্য আনইনস্টল করলে আসলে তুমি সবকিছু থেকে রিমুভ করে দিচ্ছ না, ও এখনো তোমার জীবনে রয়ে গিয়েছে। এই জন্য তোমার কাজ কি, তোমার জীবনের যেই যেই জায়গায় ও রয়ে গিয়েছে তাকে কি ধাক্কা মেরে বের করে দেওয়া। তা আমি এখন কি করব? আমার জীবনের প্রত্যেকটি জায়গা থেকে তাকে বের করে দিব। ভাবতেছো কাকে? ভাই বিএলসি মিডিয়া প্লেয়ারের কথা বলতেছি, অন্য কেউ না ভাই, বিএলসি মিডিয়া প্লেয়ার, ঠিক আছে? তো আমরা এখন কি সফটওয়্যার ডিলিট করব। সফটওয়্যার ডিলিট কি, আমরা যখন আনইনস্টল করি, সফটওয়্যারটা আনইনস্টল করি, তখন আসলে তোমার মেমোরি বা তোমার পিসির প্রত্যেকটা জায়গা থেকে এটা আনইনস্টল হয় না। বিশেষ করে তোমার যে রেজিস্টারটা আছে, তোমার যে রেজিস্টারটা আছে, তোমার যে কি, তোমার যে রেজিস্টারি বলে না, ওই যে তোমরা রেজিস্টারি অফিসে অফিসে গেছো না বা নাম শুনছো না, যে ওই যে ভূমি বা জমি রেজিস্টারি অফিস, এগুলা এই যে এরকম যেগুলা, মানে তুমি যে ফাইলটা ডিলিট করতে মানে আনইনস্টল করতেছো, ওগুলো আসলে তোমার রেজিস্টার থেকে বা রেজিস্টারি থেকে কিগুলা যায় না, ওগুলা রেজিস্টারি থেকে কিছু কিছু ফাইল রেখা দেয়। কেন? ওই যে বললাম না, জীবনে যে মানে চলে যাওয়ার টাইমে তাও কি চায় আবার একটু থাকি, অল্প একটু থাকি, এটা করতে দেওয়া যাবে না। যাকে জীবন থেকে বের করবা তাকে কি ফুললি বের করে দিতে হবে। কাউকে একটু আসো একটু নাই, একটু রাখি একটু নাই, এই একটু একটু দেখিস হবে না। হয় রাখলে একদম ভালো মতো রাখো, নাইলে এরা কি ভালো মতো ধাক্কা দিয়ে বের করে দাও। এই জন্য আমাদের কি রেজিস্টারি থেকেও ওই ফাইলটা আমার কি ডিলিট করতে হবে। তা আমি এই জন্য কি ইউজ করব? আমি এই জন্য রেজিস্টারি মানে রেজিস্টারি যেটা আছে ওইখানে যেয়ে আমি কি সফটওয়্যারটা ডিলিট করব। কম্পিউটার বা অন্যান্য আইসিটি যন্ত্র, আইসিটি সফটওয়্যার যন্ত্র একবার ইনস্টল করলে আনইনস্টলের মাধ্যমে তা সম্পূর্ণ মুছে ফেলা যায় না। তা কি সম্পূর্ণ মুছে ফেলা যায় না আনইনস্টলের মাধ্যমে। কিসের মাধ্যমে? মানে তুমি যদি আনইনস্টল করে দাও তাহলে কি এটা সম্পূর্ণ মুছে যাবে না। আবার নিয়ম না মেনে শুধু সফটওয়্যারটি ডিলিট করে দিলে সফটওয়্যারটি মুছে তো যায় না, বরং আরও সমস্যা তৈরি করে। মানে তুমি বাবা কাউরে জীবন থেকে বাইর করার আগে তুমি আগে বেসিক যে জায়গা থেকে বাইর করো। তুমি যদি বেসিক জায়গা থেকে বাইর না করে একদম ভিতর থেকে বাইর করে দাও তাহলে তো ঝামেলা। এটাও সেম,
আগে আনইনস্টল করতে হবে, এরপর ডিলিট করতে হবে। এখন তুমি যদি আনইনস্টল না করে ভাবো আর এবারটা আমি রেজিস্টার থেকে আগে সরাই দিই, তাহলে হবে না, তাহলে আরো ঝামেলা হবে। ইভেন বলতে পারো এটা তখন অপারেটিং সিস্টেম ক্র্যাশ করে ফেলাতে পারে, এটা কিন্তু ঝামেলা। আচ্ছা, শুধু সফটওয়্যারটি ডিলিট করে দিলে সফটওয়্যারটি মুছে তো যায় না, বরং কি আরো সমস্যা তৈরি হয়। আনইনস্টল করলে সফটওয়্যারটির কিছু অংশ অপারেটিং সিস্টেমে যায়, অপারেটিং সিস্টেমের কি রেজিস্টারি ফাইলে কি থাকে, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যে কোথায় থাকে, রেজিস্টারি ফাইলে। ওটা কিসের রেজিস্টারি ফাইল? অপারেটিং সিস্টেমের। নিয়ম অনুসরণ করে ডিলিট করলে যে কোনো সফটওয়্যার সম্পূর্ণভাবে কি মুছে ফেলা সম্ভব। নিচে নিয়মটি দেখানো হলো কিভাবে করবা। প্রথমে পূর্বের নিয়মে সফটওয়্যারটি আনইনস্টল করতে হবে। প্রথম কাজ কিন্তু তোমার আনইনস্টল করা, যদি আনইনস্টল না করো তাহলে কিন্তু হবে না। বা প্রথম কাজ হচ্ছে আনইনস্টল করা, ঠিক আছে? প্রথমে আনইনস্টল করতে হবে। এবার আসো সফটওয়্যারটা ডিলিট কেমনে করবা, ওইটার নিয়ম। ডিলিট করার ফার্স্ট ধাপ কি? ফার্স্ট ধাপ হচ্ছে প্রথমে কিবোর্ডের উইন্ডোজ, এটা হচ্ছে উইন্ডোজ বাটন, এই যে আমার এরকম এই বাটন যেটা দেখছো, এই যে বাটনটা দেখছো, এটাকে উইন্ডোজ বাটন বলে, বাকি তোমার কি বলে? স্টার্ট বাটনও বলে। তো উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটন দুইটাই বলে। উইন্ডোজ বা স্টার্ট বাটন, উইন্ডোজ বা স্টার্ট বাটন বলে। তো প্রথমে তুমি কি করবা? কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর একসাথে চেপে রান কমান্ড চালু করতে হবে। ফার্স্টে আমার কি রান কমান্ডে যেতে হবে। এই যে এখানে যে ছবিটা আছে, যে এটা হচ্ছে আমার রান কমান্ড, মানে এখান থেকে তুমি ডাইরেক্টলি কোনো তোমার অপারেটিং সিস্টেমের কোনো ফাইলের মধ্যে গিয়ে তুমি রান করতে পারবা। এটা আসলে রান কমান্ডের কাজ। ফার্স্টে আমার কি করতে হবে? উইন্ডোজ প্লাস আর, এটা খুবই ইম্পর্টেন্ট জানা রাখা, যে উইন্ডোজ প্লাস আর বাকি স্টার্ট বাটন প্লাস আর একসাথে চেপে কি রান কমান্ডে চালু করতে হবে। এটা আমার প্রথম ধাপ, কিন্তু বারো দেশের আমার প্রথম ধাপ চালু করতে হবে। তারপর রেগ এডিট লেখে, যে রেগ এডিট মানে কি? মানে হচ্ছে রেজিস্টারি এডিট, মানে কি রেজিস্টারি এডিট। এই যে এখানে লেখা আছে রেজিস্টারি এডিট, ঠিক আছে? রেজিস্টারি এডিট, রেগ এডিট লিখে ওকে বাটনে ক্লিক করতে হবে, ফাইল মেনুতে প্রবেশ করতে হবে, এক্সপোর্টে ক্লিক করতে হবে। কোথায়? এক্সপোর্টে ক্লিক করতে হবে। এই যে এক্সপোর্টটা আসলে কেন করা হয় জানো? মনে করো এই যে রেজিস্টারি থেকে ডিলিট করা মানে কিন্তু তুমি একদম পুরো রেজিস্টারি ক্লিন করে ফেলতেছো, মানে কোনো অস্তিত্ব রাখতেছো না। এখন এমন যদি হয় তুমি ভুলবশত একটা ফাইল মানে ডিলিট করতে যায়, তুমি ভুলে আরেকটা ফাইল ডিলিট করে দিছো, বা একটা ইম্পর্টেন্ট ফাইল ডিলিট করে দিছো, তখন কিন্তু ঝামেলা। এই জন্য এক্সপোর্টে যায় ওই ফাইলটার একটা ডেমো ভার্সন বা আমরা একটা কপি রেখে দিই, যে বাই এনি চান্স যদি আমরা ভুল ফাইল ডিলিট করি ওটা যেন রিকভার করতে পারি, ওটা কি রিকভার যেন করতে পারি। তো এক্সপোর্টে ক্লিক করতে হবে। দেন কি অপারেটিং সফটওয়্যার যে ড্রাইভে রয়েছে অর্থাৎ সি সিলেক্ট করতে হবে। মানে ওই যে আমাদের সিতে ছিল না অপারেটিং ড্রাইভ, মানে অপারেটিং সিস্টেমটা আমি বলছিলাম না, অপারেটিং সিস্টেম মেনলি কোথায় থাকে? সি ড্রাইভে থাকে। তো সি ড্রাইভে সিলেক্ট করতে হবে, নাম দিয়ে ফাইলটি সেভ করতে হবে। এটি খুবই জরুরি, কোনো ভুল হলে সিস্টেম যাতে ঠিক করা যায়, ঠিক করা যায়। মানে তোমার যদি এটা ক্যান করা হয়, এটা রিকভারি ফাইল হিসেবে একটা রাখে, যেটার মাধ্যমে কি তুমি জানো যদি ভুলক্রমে কোনো ফাইল ডিলিট করে দাও যেটা তোমার কম্পিউটারের জন্য ইম্পর্টেন্ট, ওটার জন্য কি আবার রিকভার করতে পারো। দেন হচ্ছে অতঃপর এডিটে প্রবেশ করে। এইবার আমার মেইন ডিলিটের কাজটা, এডিটে প্রবেশ করতে হবে। এডিটে প্রবেশ করে ফাইন্ডে যেতে হবে। এডিটে প্রবেশ করে কি ফাইন্ডে যেতে হবে। এবং বাবা ফাইন্ডে যাওয়ার শর্টকাট কমান্ডটা কি? এটা অনেক ইম্পর্টেন্ট, জাস্ট নট দেয়ার, তোমার অনেকগুলো চ্যাপ্টারে এই জিনিসটা লাগবে। ফাইন্ডের শর্টকাট কমান্ড হচ্ছে এই যে এই জায়গায় অলরেডি দেওয়া আছে, দেখো এই জায়গায় এই জায়গায় অলরেডি দেওয়া আছে। এই যে এটা ফাইন্ড না, একটা ফাইন্ড আর একটা হচ্ছে ফাইন্ড নেক্সট। ফাইন্ডের শর্টকাটটা হচ্ছে তোমার ফাইন্ডের শর্টকাটটা হচ্ছে CTRL বা কন্ট্রোল প্লাস F। এটা কি তোমার ফাইন্ডের শর্টকাট, কন্ট্রোল প্লাস F। আর ফাইন্ড নেক্সট, এটা শর্টকাটটা কি? এটা শর্টকাটটা হচ্ছে তোমার F3। এটা শর্টকাট হচ্ছে তোমার F3। এই জিনিসটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য কি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো। এবং এটা কিন্তু এমসিকিউতে আসে। তো এই জিনিসটাকে আমার ভালো মতো মনে রাখতে হবে। ফাইন্ডের শর্টকাট কি? কন্ট্রোল প্লাস F, ফাইন্ড নেক্সট কি F3। আমরা দেখবো এটা। তো এরপর ফাইন্ডে যেতে হবে। ফাইন্ডে যে মানে মেইনলি ফাইন্ডে গেলে তুমি একটা ফাইল দেখায় আর কি, যে তোমার কোথায় এটা আছে বাইর করে দেয়। আর ফাইন্ড নেক্সট মানে কি এরপরে আরো কোনটা আছে, এরপরে আবার কোথায় আছে, এগুলা দেখায় দেয়। তো এই যে নেক্সট এরপর কি যে সফটওয়্যারটি ডিলিট করতে চাই তার নাম খুঁজতে হবে, সে যেখানে মানে ওরা হচ্ছে যে এই নামের ফাইলটা অডিয়ালস, ঠিক আছে? অডিয়ালস ফাইলটা মানে ডিলিট করতেছে, বাট আমরা কোনটা ডিলিট করবো? VLC মিডিয়া প্লেয়ার, ওইটা। তো অডিয়ালস এরপর কি এটাতে ক্লিক করতে হবে, ফাইন্ড নেক্সটে ক্লিক করতে হবে, এবং কি এভাবে সিলেক্ট করতে হবে। মানে যেই জায়গায় তোমার ফাইলগুলো আছে এগুলো কি তোমার কি করতে হবে? সিলেক্ট করতে হবে।
সিলেক্ট করতে হবে। এবার কি বলে ডান বাটন ক্লিক করে ডিলেটে ক্লিক করে ডিলেট করতে হবে। এরপর কি ডিলেটে ক্লিক করে যে ডিলেট আছে, ডিলেটে কি যায় তোমার ডিলেট করতে হবে, বা রাইট ক্লিক করে করতে পারো। সবশেষে কিবোর্ডের F3 চেপে কই গেছে তো বলো তো, ফাইন্ড নেক্সটে F3 চেপে রেজিস্টার সব জায়গা থেকে, মানে যেখানে যেখানে ফাইন্ড নেক্সট দেখি তুমি খুঁজতে থাকবা কই কই আছে, যেখানে যেখানে এই ফাইলগুলো আছে সব মুছে দিতে হবে। এভাবে সম্পূর্ণ হবে পুরো সফটওয়্যার কি ডিলেট করার প্রক্রিয়া। তো চলেন আমরা এখন তাহলে লাস্ট সফটওয়্যার ডিলেটটা দেখে আসি। আমরা ফার্স্টে কোথায় যাব বলেন তো? আমরা ফার্স্টে যাব হচ্ছে রান কমান্ডে। রানে তুমি এইখান থেকেও যাইতে পারো, আসলে এখান থেকেও যাওয়া যায় রানে, বাট আমরা কি ফলো করব উইন্ডোজ প্লাস আর। বাট ভাই আমার তো মেবি কিবোর্ড এটার মধ্যে অ্যাড করা নাই। হ্যাঁ এখানে তো কিবোর্ড নাই ব্রো, তা আমি মনে হচ্ছে না কিবোর্ড অ্যাড করতে পারবো। এটা কি আছে অলরেডি? না এটা নাই, তো সমস্যা নাই। তোমাকে আমি অলরেডি বলছি কন্ট্রোল উইন্ডোজ প্লাস আর, বাট আমি এখান থেকে যাই, এই যে রান, এখানে গেলে কি রান হবে, এই যে এটা হচ্ছে আমার কি রানের যে উইন্ডো, এটা হচ্ছে আমার রান। এইখান থেকে কি আমি এই যে রেগ এডিট, এখানে অলরেডি লেখা আছে রেগ এডিট, ঠিক আছে? এই রেগ এডিটে আমি কি যদি যাই তাহলে কি আমি রেজিস্ট্রি এডিটরে যেতে পারবো। আমি গেলাম রেগ এডিটে, এই যে এখানে আমার আবার পারমিশন যেতেছে, আমি পারমিশন দিলাম ইয়েস। এই যে এটা হচ্ছে আমার রেজিস্টার এডিট আসছে, দেখছো রেজিস্টার এডিটর, এখানে লেখা আছে রেজিস্টার এডিটর। আমি ফার্স্টে কি করব, এডিটে গিয়ে কি আমি চাইলে ওই যে একটা রাখতে পারতাম, মানে কি বলে রিকভারি ফাইলটা রাখতে পারতাম, বাট আমার আপাতত দরকার নেই রিকভারি ফাইল রাখার। আমি ডাইরেক্ট কি ডিলিট করতে চাই। এই জন্য ডিলিট করতে আমি কোথায় যাব, ফাইলে যাইতে হবে না, ফাইলে যায় কোথায়, ফাইলে না তো এডিটে যেতে হবে। ওইটা তো ইম্পোর্টে যেতে হইতো যদি তোমার যে করতে চাও, ইম্পোর্টে এক্সপোর্টে জানি ওইটা। আর এডিটে যায় কি ফাইন্ডে তোমার যেতে হবে। আমার কি এই যে ফাইন্ড দেখছো কন্ট্রোল প্লাস এফ এখানে দেওয়া, কন্ট্রোল প্লাস এফ হচ্ছে ফাইন্ড নেক্সটের শর্টকাট কি F3। তো আমি যদি ফাইন্ডে দেই, এবার আমি কি এখানে লিখবো, কি লিখবো, আমি লিখবো ভিএলসি, কারণ আমি ভিএলসি মিডিয়া প্লেয়ারটা কি আসলে ভিএলসি। দেন আমি ফাইন্ড নেক্সট দিব, সার্চ করতেছে কোথায় ভিএলসি আছে, কোন জায়গায় আছে না আছে, সার্চ করে বাইর করে দিবে আমারে। তো তোমাদের কি মনে হয়, তোমাদের মতে এটাই না যে আনইনস্টল করার পর আমার অবশ্যই কি থাকার কথা না, বাট এখনই দেখবা রেজিস্টারির কিছু ফাইলে এই জিনিসটা থেকে যায়, এই যে আমাকে বের করে দিচ্ছে, দেখছো এই যে এখানে দেখছো এখানে কি লেখা, এই জিনিসটা দেখছো এখানে কিন্তু লেখা, এই ফাইলটা দেখছো, এই একটা ফাইল, এটা রেজিস্টারিতে আছে এবং এটার নাম কি দেখছো, ভিএলসি মিডিয়া প্লেয়ার, দেখছো ভিএলসি মিডিয়া প্লেয়ার। তার মানে আমি কিন্তু আনইনস্টল করে দিয়েছিলাম। তো এটা কোত্থেকে আসছে, ও আমার জীবন থেকে পুরোপুরি যায় নাই, আমাকে ওকে জীবন থেকে টাস করে বের করতে হবে। আমি যেন কি করব, এখান থেকে এটাতে ক্লিক করে কি এটা রাইট ক্লিক করবো, এই যে ডিলিট আছে দেখছো, ডিলিটে দিব। দেন এই যে ইয়েস, আমি কি এখান থেকে রেজিস্ট্রি থেকে ডিলিট করতে চাই, ডিলিট হয়ে গেল, ডিলিট চলে গেছে। এবার আমি আরো দেখবো আরো আছে নাকি, এডিটে গিয়ে ফাইন নেক্সটে যাব, মানে পরে এই যে এখানেও আমার আছে, এগুলো আমার কি ভিডিও লাইন, এই যে ভিডিও লাইন ভিএলসি এগুলো আমি কি ডিলিট করে দিব, ইয়েস ডিলিট করে দিলাম। দেন আমি আবার এডিটে যাই, আবার ফাইন নেক্সটে দিব, আর আছে নাকি দেখি, এই যে এখানেও আছে দেখছো vlc.iso, এরকম যতগুলা ফাইল আছে আমি কি একটা করে ডিলিট করে দিব। আসলে এখন আরো মনে না লাগবে, বাট আরো আছে, এই যে এগুলো কিন্তু ভিএলসি ফাইল, দেখছো এখানে অনেকগুলো ভিএলসি ফাইল, দেখো এখানে অনেকগুলা সবটি তো ভিএলসি ফাইল। একসাথে সিলেক্টও করা যায় না, দৌড়ু মাউসও তো নাই। তো এইভাবে কি তুমি বুঝতে পারছো তো, এইভাবে আমার প্রত্যেকটা জায়গা থেকে যেখানে ভিএলসি আছে, আমার রেজিস্টারের প্রত্যেকটা জায়গা থেকে আমি যদি কি ভিএলসি কে ডিলিট করে দিই, তাহলে কি আমার পুরাপুরি এই পিসি থেকে ভিএলসির যত সব ফাইল বা যত সব এক্সটেনশন বা যা ছিল সবই কি চলে যাবে, সব কি চলে যাবে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ডিলিট করার উপায়। আমি আর এগুলা ডিলিট করলাম না, এভাবে কি খুঁজে সবগুলো ডিলিট করতে হবে যদি আমি পুরোপুরি মুছে ফেলতে চাই। এই হচ্ছে এটা। দেন আমরা লাস্ট এখন হচ্ছে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, 5টার মতো আছে মনে, বা 4-5টা। এই জায়গা থেকে আমরা কি এটা করে শেষ করে দিব আজকের ক্লাস। কোনো সফটওয়্যার আনইনস্টল করতে প্রথম কোথায় যেতে হবে বলতো? প্রথমে আনইনস্টল করার জন্য, এটা কিন্তু আনইনস্টল, প্রথমে কোথায় যেতে হইতো? প্রথমে উইন্ডোজ প্লাস আর কমান্ড দিয়ে কি রান কমান্ডে, তাই না? রান কমান্ডে যেতে হইতো। এটা কি হয়েছে? এই ব্যাটা তুমিও কি আমার সাথে ভুল করছো নাকি? কি বলছে এখানে কিন্তু আনইনস্টল বলছে, এটা কি ডিলিট বলছে? যদি ডিলিট বলতো তাইলে আমার কি উইন্ডোজ প্লাস আর বাটন চেপে কি আমি রান কমান্ডে যেতাম। এটা কিন্তু আনইনস্টল করার জন্য আমার কি করতে হয়? আনইনস্টল করার জন্য প্রথম ধাপ হচ্ছে স্টার্ট বাটন থেকে কি কন্ট্রোল প্যানেলে যাওয়া, তাই না? এই যে আমি এখান থেকে আসছি। এভাবেই কিন্তু পোলাপাইন ভুল করে, এগুলোতেই কিন্তু ভুল করে, যে আমি এই জন্য যে দাগায় দেয় ঠিকই, তাড়াতাড়ি করতে গিয়ে যে আরে এটা তো আমি পারি ধাম করে দাগায় ফেলে। এই যে প্রথম ধাপ সফটওয়্যার আনইনস্টলেশনের প্রথম ধাপ কি ছিল? প্রথমে স্টার্ট বাটন থেকে কি, এটা আমি একটু বাড়াই দিই, স্টার্ট বাটন থেকে কই যেতে হবে? কন্ট্রোল প্যানে যেতে হবে। স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানে যেতে হবে। তো এটা কিন্তু এই যে দেখছো, এটা কিন্তু একটা বেসিক থাকা লাগবে, নাহলে কিন্তু তুমি শুনো,
এত কিছু না, তুমি নিজে মনে করবা যে ভাইয়া তো প্র্যাকটিক্যালি দেখাইছিল, ভাইয়া কেমনে দেখাইছিল, স্টার্ট বাটনে গেছিল, কন্ট্রোল প্যানেলে ঢুকছিল, এইভাবে মনে রাখবা। ঠিক আছে, গেল। দেন আমার কি এরপর এমসিকিউ কি, এরপর একটা কম্পিউটারে সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয়? সর্বপ্রথম বলো তো সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয় বলো তো? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম, অফিস সফটওয়্যার, এন্টিভাইরাস না, দ্যাট বেটা এন্টিভাইরাস না, অপারেটিং সিস্টেম আমার একটা সফটওয়্যার, এবং এই সফটওয়্যারটা কিন্তু আমার যেই অ্যাপগুলো রান করতেছে ওইটা ওই অ্যাপ্লিকেশনগুলো কি রান করতে সাহায্য করে, রান করে। নেক্সট আমরা যদি যাই, সফটওয়্যার আনইনস্টল করতে কোন সফটওয়্যারের সাহায্য প্রয়োজন? আনইনস্টল করতে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ব্রাউজার সফটওয়্যার, অপারেটিং সিস্টেম। এটার জন্য কি অপারেটিং সিস্টেম প্রয়োজন না, কারণ তুমি তো মেইনলি অপারেটিং সিস্টেম থেকেই তো এটা তুমি আনইনস্টল করতেছো, অন্য কিছু থেকে তো না, অন্য কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো ইউজ করতেছো না। গেল। নেক্সট সফটওয়্যার ডিলিট করার জন্য, এই যে ডিলিট, এটা হচ্ছে ডিলিট, এখানে উল্লেখ করে দিয়েছে ডিলিট করার জন্য রান কমান্ড চালু করে কি লিখতে হয়? ডিলিট করার জন্য তুমি যখন রান কমান্ড চালু করে কি লিখতে হয়? রেজিস্ট্রি এডিটর না, এই যে রেগিট, এটা মানে কি রেজিস্ট্রি এডিটর। নেক্সট এবং আমাদের লাস্ট কোয়েশ্চেন, রান কমান্ড সক্রিয় করার জন্য কোন প্রক্রিয়াটি কোনটি? সক্রিয় করার জন্য, এই যে এটা কিন্তু যশোর বোর্ড 2024 এবং কি দিনাজপুর বোর্ড 23 আসছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে তুমি যখন রান কমান্ড চালু করতে চাও, তুমি উইন্ডোজের কোন শর্টকাট কি ইউজ করো, বা কোন কি দ্বারা এটা আনো? একে তো আমি স্টার্ট বাটন থেকে সার্চ করে যেতে পারি, বাট আমি যদি কিবোর্ড দ্বারা বা সাথে সাথে একই সাথে না, আমি যদি শর্টকাটে অন করতে চাই, তাহলে আমি কোন প্রক্রিয়া অনুসরণ করি? আমি উইন্ডোজ প্লাস আর বাটন ক্লিক করি, তাই না? উইন্ডোজ প্লাস আর বাটন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আমার অলরেডি এখন সকাল 6:09 বাজে। ঠিক আছে, সকাল ভোরও না, বলতে পারো সকাল 6:09 বাজে। আমি রাতের 5টা থেকে তোমাদের এটা 5টা না, আমি আসলে 4টা বাজে উঠছিলাম, 4টা বাজে উঠে, এটা কিন্তু সকাল। ঠিক আছে, সকাল 6:09 বাজে। তো ভাইয়া সকাল 6:09, এই যে আজকে 4টা বাজে তোমার ক্লাস যাবে, সকাল 6:09 কি তোমাদের জন্য শেষ করছি। এখন আসলে একটু কিছু বললেই শেষ করি, কথা যেটা। আর আজকে ক্লাসটা 1.5 ঘন্টা প্লাস এই জন্য নিয়েছে, কারণ ওই যে ফার্স্ট একটু কিছু কথা বলছিলাম, নাহলে তোমার দেখতে যে 1.5 ঘন্টা 1 ঘন্টা 15-20 মিনিট ক্লাস হবে, এর থেকে বেশি হবে না। ভাইয়া ওটুক বুঝাই ক্লাস করবো যে তোমরা কতটুকু নিতে পারবা, এর থেকে বেশি। আর আমি তো বলছি তুমি এইগুলা জাস্ট কি ভাইয়ার ক্লাস করো, চ্যাপ্টার 1 2 3 ভাইয়ার ক্লাস করো, ইনাফ। ক্লাস করো, দেন লাস্টে কি প্র্যাকটিস করো, এক্সাম দেওয়ার আগে প্র্যাকটিস করো, হয়ে যাবে। আর এর থেকে বেশি কিছু লাগবে না। তো ভাইয়ার আসলে প্রচুর জ্বর, এই জ্বর নিয়ে আসলে ক্লাস নেওয়া লাগছে। মেইন কথা হচ্ছে ওই টাইমে যদি নিয়ে নিতাম তাহলে ভাইয়া বাসা যেতে পারতাম, ভাইয়া আর বাসা যেতে পারি নাই ওই টাইমে। আমি অনেক আগেই আসছি রেকর্ড করার জন্য, বাট আমাদের যে নতুন স্টুডিও না, ওটাতে তোমার এই লাগাইতেছে ওই লাগাইতেছে, এই সমস্যা, ইলেকট্রিক প্রবলেম, হ্যান ত্যান, এগুলো করে আমি 6টার দিকে ক্লাসে ঢুকছিলাম, 5:50-এর দিকে ক্লাস রেকর্ড করা শুরু করছিলাম। এরপরেই তোমার আজকে ওই যে 6:30টার দিকে ছিল সাজন স্যারের ক্লাস, এবং 7টার দিকে ছিল তোমার রেদন ভাইয়ের ক্লাস। তো আমাদের আপাতত 2টা স্টুডিওই হয়েছে, তো এই জন্য 2টা স্টুডিও বুক হয়ে গেছে, তো ভাইয়ার আর নেওয়ার কোনো সুযোগ নেই। অ্যান্ড আজকে 8টা থেকে ভাইয়ার ক্লাস আছে, ভার্সিটির ক্লাস আছে। তো এই জন্য চিন্তা করছি যে না, ক্লাস তো তোমাদের নিতেই হবে, এবং 3:30 পর্যন্ত ভাইয়ার ভার্সিটি। তো এখন যদি আমি রাতের ভিতরে ক্লাস না নিতাম, তাহলে আমি আর পারতাম না, আর ক্লাস যাইতেই না। এই জন্য ভাইয়া কি এই টাইমে নিয়ে নিছি যে থাক, কষ্ট করে থাকি। কষ্ট হয়েছে বহুত আসলে, যেটা সত্য কথা, কারণ পুরা জ্বর ছিল ভাইয়ার, এখনো আমার জ্বর আছে। এই যে নাপা খাওয়ার জন্য এখন একটু ঘাম ছুটতেছে, এসি টেসি কিন্তু সব অফ। আমি এতক্ষণ যে ফার্স্টে জ্যাকেট পরে রাখছিলাম, কারণ হচ্ছে পুরা শীত বলতে ঠান্ডা ঠান্ডা বলতে পারো। তো এই জন্য ভাইয়া মেনলি চেষ্টা করছি কি তোমাদেরকে একদম বেসিক থেকে যা যা তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখানো দরকার বা উচিত, আমি কিন্তু প্রত্যেকটাই চেষ্টা করতেছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ক্লাসগুলো করবা ভালো মতো, এবং এরকম করবা না যে আজকে ক্লাস করতেছো, কালকে ক্লাস করতেছো, কয়েকদিন পর তোমার মনোযোগ চলে গেছে। এটা করা যাবে না। প্রথম থেকে পাহাড় জমায়ও না ভাই, তোমার হাতে অনেক সময় আছে, তুমি খেলাধুলা করো, তুমি গুছায় নাও। পড়ার টাইমে খেললো না ভাই, পড়ার টাইমে কোনো কিছু করো না। তুমি রুটিন মাফিক সবকিছু গুছায় নাও। গুছাই নিলে কি তোমার লাইফটা রুটিন ভাবে চলবে। তুমি যদি এখন একটা পাহাড় বানায় ফেলো যে না আমি রুটিন বাদ দিই, আমি কি একটা পাহাড় বানায় ফেলছি জমাইতে, তখন কিন্তু ওই পাহাড় উঠতে ভাই অনেক ঝামেলা। বাট এখন যদি তোমার জানুয়ারি মাস একাডেমিক লাইফটা যদি এখন থেকে তুমি যদি কি একদম একটা কনস্ট্যান্ট পড়ার মধ্যে থাকো, তাহলে কিন্তু আসলে তোমাদের কি সমস্যা হবে না। এই জন্য ভাইয়ার একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ক্লাসগুলো করবা ভালো মতো, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, এবং ক্লাসে যেন কি ফাঁকি না দাও। ক্লাস যেটা যতটুকু হইতেছে ওই টাইমটা যেন ক্লাসই করো, অন্য কিছু যেন না করো। ঠিক আছে, তো সবাইকে থ্যাংক ইউ। নেক্সট আমাদের কি লেকচার 2 দেখা হবে নেক্সট উইকে। তো আপাতত তোমাদের একটাই কাজ থাকবে, এই ক্লাসটা ভালো মতো শেষ করবা, কন্টেন্টগুলো আবার দেখবা, এবং যদি পারো টাইম পাও একটু এই যে 2টা কন্টেন্টের উপর কি এমসিকিউ প্র্যাকটিস করো, তাহলেই হবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।